পারফেক্ট। ওকে। সো আজকে আমরা যেটা পড়ার পড়া শুরু করবো আর কি, আমাদের একটা সিকোয়েন্স আছে পড়ার। সাধারণত আমি যেই একটা সিকোয়েন্সে পড়াইতে পছন্দ করি নিউরোলজি, এই সিকোয়েন্সটা কেন পছন্দ করি সেটা হলো মোস্ট অফ দ্য পিপল যারা নিউরোলজির প্রেমে পড়ে, যারা নিউরোলজিকে ভালোবাসে, নিউরোলজিতে ক্যারিয়ার গড়ার চিন্তা ভাবনা শুরু করে, তাদের প্রথম ধাপটা যেটা হয় সেটা হলো লোকালাইজেশন থেকে। আমাদের নিউরোলজির একটা সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো লোকালাইজিং। লোকালাইজ করা যায় যে কোথায় লেশনটা হয়েছে, এটা খুবই ইন্টারেস্টিং। এবং এই লোকালাইজিং করার মাধ্যমে আমরা ডিজিজের স্পেসিফিক ডায়াগনোসিস পর্যন্ত পৌঁছে যেতে পারি, যে এই এরিয়াতে যেহেতু ডিজিজটা হয়েছে, তাহলে এটা কেন হয়েছে। নিউরোলজির এই পুরো ব্যাপারটা হলো একটা কারেন্টের তারের মতন, এখান থেকে এখানে কানেকশন, তারপর থেকে এখানে কানেকশন, তারপর এখানে মাসেলে কানেকশন, অথবা অপোজিট ডিরেকশন, এটা হলো আমাদের কিডনিয়াস, এটা হলো স্কিন, এখান থেকে আমাদের সেন্সেশন ক্যারি করে নিয়ে যাচ্ছে, তারপর এখান থেকে আবার ক্যারি করে এখানে নিয়ে যাচ্ছে, তারপর আবার এখান থেকে এখানে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কোথায় ইন্টারাপশন হয়েছে, এভাবে আমরা লোকালাইজ করার চেষ্টা করি। তারপর আমরা চিন্তা করি যে আচ্ছা, লোকালাইজ তো করলাম, যে অ্যানাটমিক্যাল সাইটটা আমরা বোঝার চেষ্টা করি, এই সাইটটা তখন চেষ্টা করি বুঝার যে আচ্ছা এই সাইটে কি কারণে লেশনটা হলো। এটা কি ফ্রম টিউমার, নাকি এটা ফ্রম ট্রমা, অর এটা কোনো ভ্যাসকুলার কোনো লেশন থেকে হলো, সেটাকে আমরা আবার আলাদা করার চেষ্টা করি। তাহলে এটা হলো নিউরোলজি ভালো লাগা, নিউরোলজিকে পছন্দ করার প্রথম ধাপ থাকে সাধারণত, মানে মোস্ট অফ দ্য কেসেস। তা আমরা যেভাবে পড়তে পছন্দ করি, বা আমি যেভাবে পড়াইতে পছন্দ করি, লোকালাইজ কিভাবে করাটা সবচেয়ে সহজ হয়। কারণ আমরা নিউরোলজিতে একটা জিনিস সবাই বুঝি, যে আমাদের নিউরোলজিতে একটা মোটর ফাংশন এবং একটা সেন্সরি ফাংশন আছে। অর্থাৎ আমি যখন চাই তখন আমি কলমটা হাতে নিয়ে ধরলাম, আবার এট দ্য সেম টাইম কলম দিয়ে যদি আমার স্কিন আমি একটা পিঞ্চ করি, আমি সেটা ফিল করতে পারি এবং আমি একটা লোকালাইজ করতে পারি যে কোথায় আমার পিঞ্চটা হয়েছে। তার মানে আমাদের একটা কানেকশন হলো মোটর সিস্টেম, আর একটা কানেকশন হলো সেন্সরি সিস্টেম। তাহলে যেভাবে আর কি পড়া যায়, একটা পড়ার একটা সিকোয়েন্স যেভাবে করা যায়, সেটা হলো স্পাইনাল কর্ড থেকে যদি আমরা পড়া শুরু করি তাহলে একটা সুবিধাটা কি, স্পাইনাল কর্ড দিয়ে যদি আমরা পড়া শুরু করি তাহলে যেটা সুবিধা, সব ট্র্যাক্ট সম্পর্কে আমাদের একটা ধারণা হয়ে যায়। ট্র্যাক্ট সম্পর্কে একটা ধারণা হয়ে যায়, লোকালাইজ করার একেবারে প্রথম বেসিক জিনিসগুলো আমাদের শেখা হয়ে যায়। তারপর স্পাইনাল কর্ড পড়ার পর আমরা যখন ব্রেন স্টেমে চলে যাই, তখন যেটা দেখা যায় যে একই জিনিস, সেই স্পাইনাল কর্ডের ট্র্যাক্ট গুলো আমি পড়তেছি, সাথে এখানে আমাকে একটু এনহেন্সমেন্ট করতে হচ্ছে, একটু এনরিচমেন্ট করতে হচ্ছে। এটার সাথে আমাদের অ্যাড হচ্ছে যেটা, সেটা হলো ক্রেনিয়াল নার্ভ। তারপরে আমরা যখন আরেকটু উপরে যাই, তখন সেরেব্রাল কর্টেক্সটা পড়তে পারি। ঠিক আছে, সেরেব্রাল কর্টেক্স। এবং এই জিনিসগুলো যখন পড়ি তখন আমরা এটার সাথে ভ্যাসকুলার টেরিটরি গুলোকে অ্যাড করে দিই। ভ্যাসকুলার লেশন গুলো যেটা আমরা পড়তে পারি, যে কোন এরিয়াটাকে কে সাপ্লাই দিতেছে, পরবর্তীতে সেই জায়গার সাপ্লাই নষ্ট হয়ে গেলে কি ঘটনা ঘটবে। তাহলে এটা একটা ওয়ে, এটা একটা সিকোয়েন্স পড়াশোনার, এভাবে পড়া যায়। ঠিক আছে। তাহলে অ্যাগেন আপনার এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে যে আপনি লাইভ ক্লাসে কোন সিকোয়েন্সে পড়তেছেন, আপনার কি ইচ্ছা। কিন্তু প্রথমবার এভাবে পড়াটা একেবারে খারাপ আইডিয়া না। ঠিক আছে, প্রথমবার এভাবে আমরা পড়তে পারি। তা সবার আগে যে কাজটা আমরা করব সেটা হলো ট্র্যাক্ট গুলো সম্পর্কে ধারণা নিব। ট্র্যাক্ট গুলো সম্পর্কে ধারণা নিলে যেই সুবিধাটা হয়, যেটা বললাম, সেটা হলো যে কি বলে, লেসন গুলো আইডেন্টিফাই করা, একটা ইন্টারেস্ট গ্রো করে। তারপরে আস্তে আস্তে উপরে আগানো এবং আস্তে আস্তে কিছু জিনিস অ্যাড করা, যেমন ভ্যাসকুলার সিস্টেম অ্যাড করে দিলাম এরকম। তা যাই হোক, আপনারা এভাবে পড়বেন। আমি আহ গত ক্লাসে বেজাল গ্যাংলিয়া সম্পর্কে একটু বলছি। আজকে আমরা সেরেব্রাল কর্টেক্স এর রিজিয়নও, যে অ্যাগেন আমি যখন লাইভ ক্লাস পড়াইছি তখন হয়তো বা সেরেব্রাল কর্টেক্স এর রিজিয়ন দিয়ে পড়ানো শুরু করি নাই, কিন্তু এখন ফার্স্ট এডে যেটা আমার সামনে আসতেছে সেটা আমি আগে ধরে বলে দিতেছি আর কি। ঠিক আছে। আচ্ছা, সেরেব্রাল কর্টেক্স এর রিজিয়ন যখন পড়বো, আগে লোব অনুযায়ী ভাগ করে পড়বেন, এটা হলো সবচেয়ে বড় ব্যাপার। ওকে। সেরেব্রাল কর্টেক্স এর রিজিয়ন যখন এখানে আসলো, তখন সরাসরি বিজি এই পিকচারটাকে এভাবে না পড়ে আমরা যেটা করব সেটা হলো লো ভয়েস পড়বো। সবার আগে ভাগ করবো যে আচ্ছা, ফ্রন্টাল লোবটাকে কিভাবে ভাগ করে। তারপরে চিন্তা করবো যে একটা ফ্রন্টাল লোবে কি কি এরিয়া গুলো আছে, ইম্পর্টেন্ট এরিয়া গুলো কি কি আছে, কোনগুলো অবশ্যই পড়তে হবে। তারপরে চলে যাব প্যারাইটাল লোবে। তারপর প্যারাইটাল লোবে দেখবো কোন কোন ইম্পর্টেন্ট এরিয়া আছে, কোনটা কোনটা না পড়লেই নয়। তারপরে চলে যাব টেম্পোরাল লোবে। টেম্পোরাল লোবের মধ্যে চলে যাব কি কি এরিয়া গুলো আছে। তারপরে চলে যাব অক্সিপিটাল লোবে। অক্সিপিটাল লোবের মধ্যে দেখবো কি কি এরিয়া গুলো আছে। ঠিক আছে, ফার্স্ট ফাংশন। তারপরে দেখবো এরিয়া ছাড়াও আমরা কিছু ফাংশনের কথা বলি, তাই না? যেমন প্রি ফ্রন্টাল কর্টেক্স, অর্থাৎ একই সাথে এরিয়া এবং একই সাথে কিছু ফাংশন। অথবা আমি যদি আপনাকে বলি যে নন ডমিনেন্ট প্যারেটাল লোবের ফাংশন কি, এরিয়া যখন জানা থাকবে, তাহলে প্রথমে আমি ভাগ করব সেটা হলো লোব, তারপরে হলো এরিয়া, তারপরে এরিয়া স্পেসিফিক ফাংশন। এখন
আমাকে আবার একটু চিন্তা করতে হবে, আচ্ছা কোনটা ফ্রন্টাল লোবের লেশনের সাইন, কোনটা প্যারাইটাল লোবের লেশনের সাইন, কোনটা টেম্পোরাল লোবের লেশনের সাইন। এখন আমাকে একটু যেটা করতে হবে, বাইপাস করতে হবে এরিয়াটাকে। সরাসরি যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে ফ্রন্টাল লোবের ফাংশন কি, সরাসরি যদি আমাকে জিজ্ঞেস করা হয় প্যারাইটাল লোবের ফাংশন কি, সরাসরি যদি আমাকে জিজ্ঞেস করা হয় টেম্পোরাল লোবের ফাংশন কি, এবং এখানে আমাকে দুইটা ব্যাপার আসবে, একটা হলো ডমিনেন্ট, একটা হলো নন ডমিনেন্ট। ডমিনেন্ট নন ডমিনেন্ট, টেম্পোরাল ডমিনেন্ট নন ডমিনেন্ট, টেম্পোরাল তত বেশি ইম্পর্টেন্ট না, ডমিনেন্ট নন ডমিনেন্ট ভাগ করাটা। অক্সিপিটালের ফাংশন কি, আমি যেন প্রতিটা লোবের ফাংশন বলতে পারি, ঠিক আছে, গেল ফাংশন বলতে পারা। তাহলে প্রথমে লোব অনুযায়ী এরিয়া অনুযায়ী ভাগ করে একবার ফাংশন প্র্যাকটিস করবো, তারপরে এভাবে প্র্যাকটিস করবো। তারপরে গ্রসলি ব্লাড সাপ্লাইটা কি সেটা বোঝার চেষ্টা করবো, যে কোনটার ব্লাড সাপ্লাই কি, কোনটার ব্লাড সাপ্লাই কি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করবো, ঠিক আছে। তাহলে এটা হলো তার পরের ফেজ। পড়াশোনার সময় এই লিস্টিংটা খুব ইম্পর্টেন্ট, যে আমি এখানে কি কি পড়তে যাচ্ছি। পড়াশোনার সময় এই লিস্টিং গুলো পড়লে যেটা হয়, আপনার ব্রেনের মধ্যে এটা একটা সেট আপ করে ঢুকে। লিস্টিং করে তো আমি পড়লাম, পরবর্তীতে লিস্টিংটা যেন পার্মানেন্টলি থাকে সেটার জন্য কি করতে হয়, লিস্টিংটাকে রিপ্রোডিউস করতে হয়। লিস্টিংটাকে রিপ্রোডিউস করে কিভাবে, নিজের সাথে নিজে কথা বলে, লিখে, যেভাবে হোক সেভাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন যা পড়লাম চলো সামারাইজ করি, ফ্রন্টাল লবের মধ্যে কি কি এরিয়া আছে। সামারাইজ যখন করব তখন স্টেপ বাই স্টেপ করব। প্রথমে আমরা বলবো যে আচ্ছা লোব অনুযায়ী এরিয়া কি কি আছে। তাহলে প্রথমে ফ্রন্টাল লোবের মধ্যে এরিয়া কি কি আছে এভাবে সামারাইজ করব। প্যারাইটাল লোবের মধ্যে এরিয়া কি কি আছে সেটাকে সামারাইজ করব। অক্সিপিটাল লোবের মধ্যে এরিয়া কি আছে সামারাইজ করব। আবার অন্য দিক থেকে সামারাইজ করব, এইটা একবার এক ধাপে করলাম। আরেক ধাপে কি করব, আচ্ছা ঠিক আছে এই এরিয়ার ফাংশন কি, এই এরিয়ার ফাংশন কি, এই এরিয়ার ফাংশন কি। তৃতীয় ধাপে নিজেকে নিজে আবার বোঝানোর চেষ্টা করব যে আচ্ছা তাহলে এটা হলো আমার লোব, এটা হলো এরিয়া, এই এরিয়ার ফাংশন হলো এটা, এই এরিয়ার ফাংশন হলো এটা, এই এরিয়ার ফাংশন হলো এটা, তাহলে এই লোবের ফাংশন হলো এটা। নিজের সাথে নিজে এভাবে বারবার রিপ্রোডিউস করতে হবে। নিজের সাথে যখন আমরা নিজের এরকম বারবার রিপ্রোডিউস করব, তখন আমার এই মেমোরিটা মাথায় থাকবে। এবং বুঝতে পারতেছেন যে আপনাকে এই রানটা আমি কয়েকবার করতে বলতেছি, কয়েকবার এই ঘটনাটা ঘটাতে বলতেছি, কয়েকবার আমি রিপ্রোডিউসিবিলিটিটা টেস্ট করতে বলতেছি, যেটা করলে আপনার মেমোরিতে কিছু জিনিস ডিসেন্ট অ্যামাউন্ট, যখন একটা জিনিস থাকবে আপনি কমফোর্টেবল হবেন, তখন পরবর্তীতে রিভিশন দিতে খারাপ লাগবে না। সেরিব্রাল পারফিউশনের মধ্যে আমাদের একটা সবচেয়ে ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হলো, সেরিব্রাল পারফিউশনের সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস স্টিল, যখন আমি ট্রেনিং এ ঢুকলাম, নিউরোক্রিটিক্যাল কেয়ার, নিউরোসার্জারি বলেন, ইভেন ট্রমা সার্জারি, সবসময় একটা জিনিস চিন্তা করতে হয়, সেটা হলো ইন্টারক্রেনিয়াল প্রেশার এবং সেরিব্রাল পারফিউশন। এই দুইটার সাথে যে ডাইনামিসিটি, এটা যে প্র্যাকটিক্যাল লাইফে কতটা ইম্পর্টেন্ট এটা বলে বোঝানোর মতন না। তাহলে আরেকটা মজার ব্যাপার যেটা, সেটা হলো আহ, মানে আমাদের বাংলাদেশে যে ঘটনাটা ঘটে, যে যখন আমরা যেগুলো আমরা পরীক্ষাতে পড়ি সেগুলো দেখা যায় যে প্র্যাকটিক্যাল লাইফে দেখা যায় না, কিন্তু ইউএসএমএল এর ক্ষেত্রে এরকম জিনিস আছে, ঠিক আছে, কিন্তু খুব কম। ইউএসএমএল তে মোস্ট অফ দা জিনিস, মানে আমার কাছে বাংলাদেশ যখন দেখছি করছি তখন তো মনে হচ্ছে আচ্ছা, এরকম রোগী তো কোনো সময় পাওয়া যায় না। বাংলাদেশ যখন ইউএসএমএল পড়তাম রিফিডিং সিনড্রোম, তখন মনে হতো বাংলাদেশে তো কোনোদিন রিফিডিং সিনড্রোম পড়ি নাই, দেখি নাই। কিন্তু ইউএসএমএল তে এসে দেখা যায় সত্যি এখানে রিফিডিং সিনড্রোম আছে, ইউএসএ তে প্র্যাকটিক্যাল লাইফ করার কারণে। কারণ আসলে বাংলাদেশে আমরা চেক করি না, বাংলাদেশে আমরা পেশেন্টের ফসফেট লেভেল চেক করি না। ফসফেট লেভেল চেক না করলে আমি বুঝবো কি করে তার রিফিডিং সিনড্রোম আছে নাকি নাই। তাহলে বাংলাদেশে অনেক কিছু অ্যাকচুয়ালি আনডায়াগনোজ থাকে, দ্যাটস ওয়াই আমাদের কাছে ওই গ্যাপটা অনেক বেশি, যে ওকে আমরা বইতে যা পড়ছি সেটা তো প্র্যাকটিক্যাল লাইফে দেখতেছি না। আরেকটা জিনিস হলো, আমরা বাংলাদেশে মোস্ট অফ দ্য টাইম রুট কজ পর্যন্ত যাইতে চাই না, আমরা চিন্তা করি যে আচ্ছা ঠিক আছে একটা জেনেরিক ট্রিটমেন্ট দিয়ে দিই। এটা আরেকটা কারণ হতে পারে, হোয়াট এভার ইট ইজ। ইউএসএ তে ট্রেনিং করলে আমি আপনাকে অ্যাসিওর করতে পারি মোটামুটি ইউএসএমএল তে আপনি যেগুলো এনকাউন্টার করতেছেন পড়তে, যে প্র্যাকটিক্যালে সেগুলো আপনি অনেক ফ্রিকোয়েন্টলি এনকাউন্টার করবেন। তার মানে আমরা এটা ইন্ডিকেট করতেছে যে আমাদের অনেক বেশি অ্যাটেন্টিভ হতে হবে। ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার কিসের কিসের উপর ডিপেন্ড করে, ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার ডিপেন্ড করে এখানে অবশ্যই কিছু কন্টেন্ট আছে অলরেডি, ব্রেইন ম্যাটেরিয়ালস। তাহলে কোনো কারণে যদি সেরিব্রাল ইডিমা হয় ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বেড়ে যাবে। এটার মধ্যে আছে ব্লাড ফ্লো, তাহলে কোনো কারণে যদি এখানে খুব এক্সেস ব্লাড ফ্লো যায় ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বেড়ে যাবে। অথবা ব্লাড গুলো যদি ড্রেন করে চলে না আসতে পারে, অর্থাৎ কোনো কারণে যদি ভিনাস থ্রম্বোসিস হয়, সেক্ষেত্রে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বেড়ে যাবে, আমরা এটা দেখবো। ইন্টারক্রেনিয়াল কন্টেন্টের মধ্যে আরেকটা কন্টেন্ট যেটা, সেটা হলো সিএসএফ। কোনো কারণে যদি আমি সিএসএফ কে ড্রেন করে নিয়ে যেতে না পারি, সেক্ষেত্রে আমাদের কি হবে, ইন্টারক্রেনিয়াল প্রেশার বেড়ে যাবে, তাই তো। তার প্রথমে একটা কনসেপ্ট ক্লিয়ার রাখা যে কি কি কারণে ইন্টারক্রেনিয়াল প্রেশার বেড়ে যেতে পারে, তারপরে এখন বুঝতে পারা যে ওকে এখন আমি কি কিভাবে ইন্টারক্রেনিয়াল প্রেশারকে কন্ট্রোল করতে পারবো। তাহলে একটা কম্পোনেন্ট হলো যে
আমি ব্লাড ফ্লোটা একটু কমাইতে পারি কিনা। তাহলে ব্লাড ফ্লোটাকে কমানোর একটা উপায় হলো কার্বন ডাইঅক্সাইড। এখন ওই যে আমি বললাম যে ইউএসএমএল এর সাথে প্র্যাকটিক্যালের অনেক সম্পর্ক আছে, তার মানে এরকম না যে একেবারে সম্পর্কটা খুবই কঠিন সম্পর্ক এবং কোনো এক্সেপশন নাই। এখানে একটা এক্সেপশন আছে। এক্সেপশন হলো ইউএসএমএল আপনাকে সবসময় বেশি বেশি টেস্ট করবে একটা কনসেপ্ট, সেটা হলো কার্বন ডাইঅক্সাইডের সাথে সেরেব্রাল পারফিউশন এবং ইন্ট্রাক্রেনিয়াল প্রেশারের সম্পর্ক। এটাকে যত বেশি এখানে পরীক্ষাতে হাইলাইট করা হয়, প্র্যাকটিক্যাল লাইফে এটাকে এত বেশি ইউজ করা হয় না। এটাকে এত বেশি ইউজ না করার কারণ হলো এটা একটা ট্রানজিয়েন্ট ইফেক্ট এবং এটা একটা ডেলিটেরিয়াস ইফেক্ট আছে, এটা একটা অ্যাডভার্স ইফেক্ট আছে। সেই অ্যাডভার্স ইফেক্টটা কি? অ্যাডভার্স ইফেক্ট হলো যে মানুষটার ইন্টারক্রেনিয়াল প্রেশার বেড়ে গেছে তার তো এমনিতেই সেরেব্রাল পারফিউশন কম। এখন আমি যদি তার সেরেব্রাল পারফিউশন আরো কমায় দেই তাহলে তো সমস্যা। কি কারণে তার সেরেব্রাল পারফিউশন কম? আমরা একটা ইকুয়েশন জানি, সেটা হলো সেরেব্রাল পারফিউশন প্রেশার ইকুয়াল টু মিন আর্টেরিয়াল প্রেশার মাইনাস মাইনাস ইন্টারক্রেনিয়াল প্রেশার। এখন ইন্টারক্রেনিয়াল প্রেশারকে ট্রিটমেন্ট করার জন্য আমি যদি আরো বেশি ভেসো কনস্ট্রিকশন করি, তার মানে এমনিতেই তো আমার ইন্টারক্রেনিয়াল প্রেশার বেশি হওয়ার জন্য সেরেব্রাল পারফিউশন প্রেশার এফেক্টেড, আরো বেশি এফেক্টেড হবে। এবং ব্রেনের ইস্কেমিয়া যত বেশি হবে তত বেশি সিরিব্রাল ইডিমা হবে, যত বেশি সিরিব্রাল ইডিমা হবে তত বেশি ইন্টারক্রেনিয়াল প্রেশার বেড়ে যাবে। এবং এই এই যে থেরাপিউটিক ইফেক্টটা হাইপার ভেন্টিলেশন, লো কার্বন ডাইঅক্সাইড এবং ভেসো কনস্ট্রিকশন, ইন্টারক্রেনিয়াল প্রেশারের ইফেক্টটা এটা ট্রানজিয়েন্ট। এটা যদি আমি একবার ইউজ করে ফেলি বারবার আমি এটা ইউজ করতে পারবো না। ওকে, অলরাইট। তাহলে কিন্তু এটা হলো পরীক্ষা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আপনাকে এই রিলেশনশিপটা খুব জিজ্ঞেস করবে যে কার্বন ডাইঅক্সাইডের সাথে সেরেব্রাল পারফিউশনের সম্পর্কটা কি, কার্বন ডাইঅক্সাইডের সাথে সেরেব্রাল ব্লাড ফ্লোর সম্পর্কটা কি। এটা পরীক্ষায় আসবেই আসবেই আসবেই, টাকা ফেরত যদি এটা না আসে। আরেকটা জিনিস পরীক্ষা আসবে, সেটা হলো ইন্টারক্রিনাল প্রেশারের সাথে সেরিব্রাল পারফিউশন প্রেশারের সম্পর্ক কি, যেটা আমি একটু আগে লিখে দিলাম। পরীক্ষা আরেকটা জিনিস আসবে, সেটা হলো কুশিং রিফ্লেক্স। কুশিং রিফ্লেক্সটা আমরা প্র্যাকটিক্যালি ইউজ করি। কুশিং রিফ্লেক্সটা কিভাবে আমরা প্র্যাকটিক্যালি ইউজ করি, সেটা হলো ধরেন একদিন আমরা একটা ট্রমাটিক ব্রেন ইঞ্জুরির পেশেন্টকে দেখতে গেলাম। তা ট্রমাটিক ব্রেন ইঞ্জুরি পেশেন্ট, সে তো এখন কোমাতে আছে, তাই না? সে এমনিতে কোমাতে আছে, তো কোমাতে থাকলে আমরা কোমার এক্সাম করি, গ্লসগো কমা স্কেলে যে এক্সামটা সেটা করি। আর আমরা ক্রেনিয়াল নার্ভের টেস্ট গুলো করি। এখন তো ওই যে আমরা বলি যে পেশেন্ট কি স্পন্টেনিয়াস আই ওপেন করে কিনা, স্টিমুলাসের কারণে আই ওপেন করে কিনা, কমান্ড ফলো করে কিনা, এটার জন্য পেশেন্টকে আমাকে জাগাতে হবে। তো পেশেন্ট তো এট দ্য সেম টাইম ভেন্টিলেশনে, তো ভেন্টিলেশনে যখন থাকে, তো ভেন্টিলেশনে থাকলে একটা পেশেন্টকে সিডেটিভ দিয়ে রাখা হয়, সিডেশন দিয়ে রাখা হয়। কারণ আপনি যদি একদম ওয়েল অ্যালার্ট একটা মানুষকে যদি আমি গলা দিয়ে টিপ ঢুকে রাখি তাহলে তো এটা তার জন্য খুব আনকমফোর্টেবল। এই জন্য তাদেরকে সিডেটিভ দিয়ে রাখা হয়। আবার আপনি সিডেটিভ দিয়ে যদি একটা পেশেন্টকে টেস্ট করেন যে সে কি আই ওপেন করে কিনা, কমান্ড ফলো করে কিনা, তাহলে তো এটা হয় না। তাহলে এক্সাম করার সময় আমরা কি করি, সেই সিডেটিভটাকে পজ করি। সিডেটিভের আরেকটা ভালো দিক হলো সিডেটিভ সেরেব্রাল মেটাবলিজম কমায় রাখে। এই সেরেব্রাল মেটাবলিজমটা যখন কমায় রাখে তখন ইন্টারক্রেনিয়াল প্রেশারটা কম থাকে। অর্থাৎ সিডেটিভ ডিপ সিডেশন ইন্টারক্রেনিয়াল প্রেশার ম্যানেজমেন্টের ক্ষেত্রেও হেল্প হয়। এটাও দেখবেন আপনারা পাবেন যে সেরেব্রাল মেটাবলিজমকে আমরা টার্গেট করতে পারি। তো একদিন দেখা গেল আমরা একটা পেশেন্টকে এরকম এক্সাম করার জন্য তার সিডেটিভটাকে আমরা কি করলাম, পজ করলাম। সিডেটিভটাকে পজ করা 10 মিনিটের মধ্যে আমরা এক্সাম করা শুরু করার সাথে সাথে তার হার্ট রেট 70 থেকে 45-এ চলে আসলো। হোয়াট ডু থিঙ্ক কি ঘটছে এই ঘটনাটা? আমরা তো পেশেন্টের এক্সামে কিছুই পাইলাম না, তাই না? আমাদের কাছে অন্য কোনো প্যারামিটার নাই। তাহলে এই জিনিসটা আমাদের এটাই বলতেছে, সিডেটিভটা যখন আমরা পজ করছি, পজ করার সাথে সাথে পেশেন্টের সেরিব্রাল মেটাবলিজম বেড়ে গেছে। এবং সেরিব্রাল মেটাবলিজম বেড়ে যাওয়ার সাথে সাথে তার ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বেড়ে গেছে। এবং সাথে সাথে তার এই কুশিং ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো ব্র্যাডিকার্ডিয়া। অর্থাৎ নিউরো ক্রিটিক্যাল কেয়ার, নিউরো আইসিইউতে, নিউরো সার্জারিতে এই যে ব্র্যাডিকার্ডিয়া ডেভেলপ করাটা, এটা ফ্রিকোয়েন্টলি সিন এবং ফ্রিকোয়েন্টলি এটা অ্যাসেসমেন্টের জন্য ইউজ করা হয়। অলরাইট, তার মানে কোচিং রিফ্লেক্স যেটা একটু প্র্যাকটিক্যাল থিওরি মানে ফ্লেভার আপনাদেরকে দিলাম, যে এগুলো যা আমরা পড়তেছি এগুলো কিন্তু এরকম না যে হ্যাঁ শুধু পড়ার জন্য পড়তেছি। ওকে, এগুলো হেল্পফুল। তারপরে কথা হলো হাইপোক্সিয়া আমাদেরকে প্রিভেন্ট করতে হবে। হাইপোক্সিয়া প্রিভেন্ট করতে হবে কি কারণে? হাইপোক্সিয়া হাইপোক্সিয়া মানে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার ম্যানেজ করার জন্য। কারণ হাইপোক্সিয়া যদি হয় বেশি বেশি ব্লাড ফ্লো যায়, ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বাড়ায় দিবে। অলরাইট, আশা করি বুঝতে পারছেন। এখানে প্রতিটা জিনিস ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো মিন আর্টেরিয়াল প্রেশার এবং সেরেব্রাল পারফিউশন প্রেশার এবং ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার তিনজনের সম্পর্ক। তারপর হলো সেরেব্রাল ব্লাড ফ্লোর সাথে কার্বন ডাইঅক্সাইডের সম্পর্ক কি, হাইপার ভেন্টিলেশন কিভাবে হেল্প করে। আর আমরা যখন ইওয়াল্ড পড়বো, ইওয়াল্ড পড়ার সময় দেখবো যে কি কিভাবে ইন্টারক্রেনিয়াল প্রেশারকে ম্যানেজ করা হয়। তাহলে ইন্টারক্রেনিয়াল প্রেশারকে ম্যানেজ করার তিনটা উপায় আছে, অনেকগুলো উপায় আছে।
ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার ম্যানেজ করার একটা উপায় হলো হেড অফ দ্য বেড, বেড এলিভেশন। আমরা যখন বেড এলিভেট করি তখন ভেনাস রিটার্ন কমে, এভাবে একটা ঘটনা। এখন বেডকে আমরা 30 ডিগ্রি এলিভেট করি, 100% মানে 90 ডিগ্রি এলিভেট কেন করি না? পেশেন্টে দাঁড়া করে রাখলে সমস্যা কি? দাঁড়া করে রাখলে সমস্যা যেটা, সেটা হলো ওখানে তো ব্লাড ফ্লো এফেক্টেড হবে, এই জন্য। তাহলে বেড এলিভেট করা নাম্বার ওয়ান। নাম্বার টু, মেটাবলিজম কমানো, সিডেটিভ দেওয়া। নাম্বার থ্রি যেটা হতে পারে সেটা হলো সিএসএফ ডাইভার্সন করে নিয়ে যাওয়া, কিছু সিএসএফ ড্রেন করে নিয়ে যাওয়া যদি ড্রেন থাকে। তারপরে একটা কম্পোনেন্ট হতে পারে কি, যে ম্যানিটল দেওয়া, হাইপারটনিক স্যালিন দিয়ে সেখানে ইডিমা কমায় আনা, অর্থাৎ ব্রেন ম্যাটেরিয়াল যেটা সেটাকে টার্গেট করা। আর একটা যেটা, সেটা হলো ব্লাড ফ্লো কমানো, সেটা হলো কার্বন ডাইঅক্সাইডের মাধ্যমে। তাহলে কি কিভাবে আমরা এটাকে টার্গেট করতে পারি, এটাও দেখবেন পরীক্ষায় ইওয়াল্ড আপনাদেরকে এটা ডিসকাস করবে। মোটর হমেনকুলাস, মোটর হমেনকুলাস এক্সট্রিমলি ইম্পর্টেন্ট একটা জিনিস। এটাতে আমরা বুঝতে পারি যে কোন এরিয়া এফেক্টেড, ঠিক আছে? কোন এরিয়া এফেক্টেড, তার উইকনেস দিয়ে আমরা বুঝতে পারি যে তার কোন এরিয়াটা এফেক্টেড। তাহলে আমরা যদি দেখি যে কোনো কারণে একটা পেশেন্টের অ্যান্টেরিয়র সেরিব্রাল সার্কুলেশন এফেক্টেড, তাহলে তার আমি বেশি দেখতে পাবো আপার এক্সট্রিমিটি উইকনেস নাকি লোয়ার এক্সট্রিমিটি উইকনেস। তাহলে বুঝে যাচ্ছে লোয়ার এক্সট্রিমিটি উইকনেস, লোয়ার এক্সট্রিমিটি উইকনেস। ওকে, তাহলে এই জন্য সেরিব্রাল কি বলে হোমানকুলাসটা কি জন্য ইম্পর্টেন্ট? হোমানকুলাসটা হলো একটা টপোগ্রাফিক প্রেজেন্টেশন। টপোগ্রাফিক মানে একটা জিওমেট্রিক প্রেজেন্টেশন। আমাদের বডির বিভিন্ন পার্ট গুলো ব্রেনের বিভিন্ন পার্টকে রিপ্রেজেন্ট করে, ব্রেনের বিভিন্ন এরিয়াতে আমাদের বডির বিভিন্ন পার্টকে রিপ্রেজেন্ট করে। দেখা যাবে আমাদের ব্রেনের যদি আইসোলেটেড, অল্প আইসোলেটেড এই জায়গাটুকু যদি প্যারালাইজড হয়ে যায়, এই জায়গা যদি লেশন হয়, তাহলে মানুষটা হাত নাড়তে পারতেছে না। যদি আমার ব্রেনের এই এরিয়াটুকু আইসোলেটেড নষ্ট হয়ে যায়, তখন দেখা যাবে সে লোয়ার এক্সট্রিমিটিটা নাড়তে পারতেছে না, ঠিক আছে? তাহলে এই টপোগ্রাফিক প্রেজেন্টেশন বলতে কি বুঝায়? এই টপোগ্রাফিক প্রেজেন্টেশন বলতে এটা বুঝায়। এবং নিউরোসার্জারিতে আরেকটা জিনিস করা হয়, সেটা হলো অ্যাওয়াক ব্রেন সার্জারি। এই যে টপোগ্রাফিক এই প্রেজেন্টেশনটা, এটা আমরা যতটা মুখস্থ বলে ফেলি, এটা প্রতিটা মানুষের ক্ষেত্রে এরকম হয় না, এতটা মানে প্রতিটা মানুষের একই রকম হয় না, একটু এদিক সেদিক হয়। এখন আবার দেখবেন যে কেন আমাদের নিউরোসার্জারি বেশি ভালো লাগে, তাই না? ধরেন একটা মানুষের ক্ষেত্রে কি হলো, ব্রেন টিউমার হলো। তো ব্রেন টিউমারের লোকেশন হলো এটা। ওকে, তো ব্রেন টিউমারটা ধরেন এই জায়গায় আছে। এখন ওরা যেটা চেষ্টা করে যে এটা হলো তার মোটর হোমেনকুলাস। মোটর হোমেনকুলাসটা বোঝার চেষ্টা করে এই বরাবর কোন একটা জায়গাতে টিউমার আছে। এখন আমি বরাবর যাব নাকি এই পাশ দিয়ে যাব নাকি এই পাশ দিয়ে যাব নাকি এদিক দিয়ে যাব নাকি এদিক দিয়ে যাব? যদি এটা লেফট এরিয়া হয়, তাহলে প্রথমে ওরা যেটা করবে সেটা হলো ফাংশনাল এমআরআই। এখন আবার আরো একটা মজার জিনিস হলো, কেন ইউএস এর মধ্যে আমাদের নিউরোসার্জারি মানে করলে বেশি মজা আছে আর কি, কারণ এই টেকনোলজি আমেরিকাতে আছে, অনেক জায়গাতে নাই। ফাংশনাল এমআরআই আমাদেরকে একটা আইডিয়া দিবে যে আচ্ছা কোথায় কি আছে। তারপর আমাদের নেক্সট সুবিধা যেটা, সেটা হলো অ্যাওয়াক ব্রেন সার্জারি করা যায়। অ্যাওয়াক ব্রেন সার্জারিতে কি করা হয়, পেশেন্টকে বলা হয় ঠিক আছে তুমি এটা মুভ করো। তখন প্রথম স্টিমুলেট করে, এখানে একটা স্টিমুলেট দিয়ে দেখে যে কোথায় তার অ্যাকচুয়ালি ফাংশনাল এরিয়া, এবং কোথায় স্টিমুলেট করলে পেশেন্টের কোনো লেশন হচ্ছে না, পেশেন্টের কোনো সমস্যা হচ্ছে না। তখন ওরা ওই এরিয়াটা কাটে, ব্রেনের মধ্যে ওই এরিয়াটা কাটে। কাটার পরে ভেতরে যায়, ভেতরে যায় টিউমারটাকে নিয়ে আসে। এখন এটা তো বুঝতে পারতেছেন, এটা একটা কমপ্লেক্স জায়গা, তাই না? আসলে এদিক থেকে গেলাম, যাই কতটুকু কাটলাম, পুরোটা কি কাটা হলো কিনা, এই পুরোটা কাটা হলো কিনা এটা চেক করার জন্য এখন আবার তারা কি করবে, ইন্টা অপারেটিভ এমআরআই। ইন্টা অপারেটিভ এমআরআই, ইন্টা অপারেটিভ এমআরআই করার পরে দেখবে যে ও হো একটু টিউমার আবার এখানে বাকি আছে, ঠিক আছে? এখন এই যে নেভিগেশন, কারণ এটা 3D স্ট্রাকচার, আপনি একটু বোঝার চেষ্টা করেন যে ব্রেনের ভেতরে এই বরাবর আছে, কোথায় যে টিউমার আছে আল্লাহ মালুম, কোন দিক দিয়ে যে যাইতেছে কি যে কি করতেছে। এখন আন্দাজে তো আমরা এটা করতে পারি না। তা আন্দাজে না করার জন্য এখানে আবার একটা নেভিগেশন সিস্টেম আছে, সেটাকে বলা হয় স্টিলথ। এখানে একটা ইনস্ট্রুমেন্ট ঢুকায়, আর ছবিতে থ্রি ডি পিকচার না মানে আহ, বিভিন্ন অ্যাঙ্গেলের পিকচারে বোঝা যায় যে আমি কতটুকু ডেপথ গেলাম, আমি রাইটে গেলাম নাকি লেফটে গেলাম, কোন দিকে গেলাম। সেই নেভিগেটরি টুল ইউজ করে 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 ওটাকে নিয়ে আসা যায়। তো প্রথমে আমি একটা এমআরআই দিয়ে শুরু করব। প্রথমে আমার একটা নেভিগেশন দিয়ে আমি এই যাত্রা শুরু করব। আমার এন্ট্রি পয়েন্টটা আমাকে বলে দিবে ফাংশনাল এমআরআই, এন্ট্রি পয়েন্ট আমাকে বলে দিবে এয়ার ব্রেন সার্জারির সময় ম্যাপিংটা, কতটুকু কাটলাম বাকি আছে কিনা। যদি আবার যেতে হয়, সেটা আমাকে অ্যাসেস করবে ইন্টা অপারেটিভ এমআরআই। এখন ইন্টা অপারেটিভ এমআরআই করে যদি দেখি যে হ্যাঁ কিছু জিনিস বাকি আছে, আবার তো আমাকে যেতে হবে। এখন আমি যেটা করবো, আবার নতুন একটা নেভিগেটরি সিস্টেম ইউজ করব,
কিন্তু আগের রাউটেই যাব, কিন্তু এখন বুঝবো যে অ্যাকচুয়ালি কোন এরিয়াটাতে বাকি আছে, অ্যাসেস করবে কে, হেল্প করবে কে, অ্যাগেন ওই স্টিল এমআরআই। এবার বুঝতে পারছেন? সো দেয়ার আর সো মেনি কুল থিংস, এই স্পেশালিটিতে অনেক অনেক মানে এক্সাইটিং জিনিস আছে। ওকে। তো আমাদের যেটা হয় সেটা হলো, মানে কেন কেন আর কি মোস্ট অফ আস নিউরো সার্জারিতে আসতে চায় না আমাদের বাংলাদেশ থেকে, কারণ এক্সপোজার হয় না। সবচেয়ে বড় ব্যাপার হলো এটা, এক্সপোজার যদি নাই হয় তাহলে তো আমরা জানবোই না যে আসলে এই স্পেশালিটিতে কি হয় না হয়, তাই না? এই জন্য। তারপরে যেটা বুঝবো সেটা হলো সেরিব্রাল আর্টারি বা কর্টিক্যাল ডিস্ট্রিবিউশন, দুইটা ডিরেকশনে পড়বেন। অ্যাগেন পড়াশোনাটা এটা একটা নেভিগেশনের মতন, আপনি কোন দিক দিয়ে অ্যাক্সেস করতেছেন, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোথা থেকে শুরু করতেছেন, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। দেখবেন আমি আমার লেকচারে এই কথাগুলো অনেক সময় বলি, যে একজন ভালো বুঝায় একজন খারাপ বুঝায়, এটা একটা জিনিস পার্থক্য করে দিতে পারে, সেটা হলো একজন বুঝে হোয়ার টু স্টার্ট, আরেকজন বুঝে না হোয়ার টু স্টার্ট, দ্যাটস ইট। কোথা থেকে শুরু করলে বোঝা যাবে গল্পটা সেন্স মেক করবে, এটা বুঝতে পারাটা খুব ইম্পর্টেন্ট। আর কোথা থেকে গল্পটা শুরু করলে আপনার কাছে মনে হতেছে এটা সেন্স মেক করতেছে, কিন্তু আসলে এটা সেন্স মেক করতেছে না, এটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। ওকে। তো সেরেব্রাল আর্টারি এটা এখন এটা আবার ডিপেন্ড করে আমার অডিয়েন্সের উপরে। আমার অডিয়েন্স জানে কিনা দেয়ার আর সাম সেরেব্রাল আর্টারি, আমার অডিয়েন্স জানে কিনা এটা অনেক ইম্পর্টেন্ট। আমার অডিয়েন্স জানে কিনা যে এই সেরেব্রাল আর্টারি গুলো কিভাবে অরিজিন হলো, তাহলে এটা ডিপেন্ড করে আপনার নলেজের উপর। আপনি যদি মনে করেন যে আমি জানি না, দেন স্টার্ট ফ্রম দ্য বিগিনিং। কি কি ধরনের সেরেব্রাল আর্টারি আছে? তিন ধরনের সেরেব্রাল আর্টারি আছে, অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি, মিডল সেরেব্রাল আর্টারি, পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি, তাই তো? তারপর আপনি চিন্তা করবেন যে এগুলো কই থেকে আসলো, কিভাবে আসলো, তার মানে আরো নিচ থেকে শুরু করব। তাহলে যে কোনো এরিয়াতে ব্লাড সাপ্লাই পড়ার জন্য যেটা বেস্ট এরিয়া শুরু করার, সেটা হলো আর্চ অফ অ্যাওর্টা। অলওয়েজ অলওয়েজ স্টার্ট ফ্রম আর্চ অফ অ্যাওর্টা। আর্চ অফ অ্যাওর্টা থেকে যদি আপনি ব্লাড সাপ্লাই জার্নি শুরু করেন যে কোনো একটা অর্গানে, আপনার নলেজ গ্যাপ থাকার সম্ভাবনা খুবই কম। আর্চ অফ অ্যাওর্টা থেকে কিভাবে এমসিএ হয়, কিভাবে এসিএ হয়, কিভাবে পিসিএ হয়, একটু আমরা বুঝি। কমপ্লিট কোর্স পড়তে হবে না, খালি একটু বলি যে আর্চ অফ অ্যাওর্টার একটা ব্রাঞ্চ হলো এটা, ও উপরে যে এটা হয়, এটা হয়, এটা হয়, তারপরে এটা হয়, এটা হয়, এটা হয়, জাস্ট একটু বুঝি এক্স্যাক্টলি কোন পয়েন্টে হয়, কোন ফোরামেন দিয়ে ঢুকে, কার পাশ দিয়ে ঢুকে, আশেপাশে কি স্ট্রাকচার থাকে, এত ডিটেলস লাগবে না। জাস্ট সিকোয়েন্সটা, রাস্তাটা বুঝি, এইটুকু বুঝা ভাইটাল। তারপর ব্রেনের পার্ট গুলো বুঝতে পারাটা ভাইটাল। যে যদিও আমাদের পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি অনেক এরিয়াকে সাপ্লাই দিতে পারে, কিন্তু এখন আমি শুধুমাত্র এই ব্রেন টুকুকে, আমি সেরেব্রাল হেমিস্ফিয়ার টুকুতে আমি ফোকাসড থাকবো, ঠিক আছে? আমি এটার ব্লাড সাপ্লাই যখন আমি ব্রেন স্টেম পড়বো তখন ডিফারেন্ট ভাবে পড়বো, সমস্যা নাই। এখন আমি যেটাতে ফোকাস থাকতে চাই সেটা হলো সেরিব্রাল হেমিস্ফিয়ার। একটু বুঝতে হবে যে যদিও আমার পিসিএ হয়তো বা অন্য জায়গাতে সাপ্লাই দেয়, তো এখন আমি শুধুমাত্র সেরিব্রাল হেমিস্ফিয়ার এবং মোস্ট ইম্পর্টেন্টলি কর্টেক্সটার উপরে আমি ফোকাস থাকবো, তার ডিপ স্ট্রাকচার গুলোর মধ্যে আমি যেতে যাচ্ছি না এখন আপাতত। তাহলে একটু একটু বুঝতে হবে যে এটাতে কি বুঝাচ্ছে, এই এই পোর্শনটাকে আমি কি পাবো আর কি পাবো না। এটাতে আমরা সাধারণত সারফেস এরিয়াটা পাবো, ঠিক আছে? এখন দুইটা ভাগে ভাগ করবেন। প্রথম ডিরেকশন হবে প্রথম ডিরেকশন হবে যে কর্টিক্যাল সারফেসের কোন এরিয়াটুকু কোন আর্টারি সাপ্লাই দিচ্ছে, এটা হলো প্রথম ভাগ। তাহলে একটা ডিরেকশন হবে কর্টেক্সের এরিয়া অনুযায়ী, কর্টেক্সের কোন এরিয়া কোন ব্লাড ভেসেল সাপ্লাই দিচ্ছে, এটা হবে একটা ডিরেকশন। আরেকটা ডিরেকশন হলো কোন আর্টারি কোন এরিয়াকে সাপ্লাই দিচ্ছে, আরেকটা হলো আর্টারিয়াল ডিরেকশন। মনে থাকবে? যেমন আপনি প্রথমে বলবেন যে কি কি সারফেস আছে কর্টেক্সের সারফেস, তাহলে সুপিরিয়র ল্যাটারাল সারফেস কে সাপ্লাই দিচ্ছে? মোস্টলি মিডল সেরেব্রাল আর্টারি, এক্সেপ্ট। তারপরে কি পড়বেন? মিডিয়াল সারফেস। প্রথমে সারফেস অনুযায়ী পড়লেন কোন আর্টারি সবচেয়ে বেশি সাপ্লাই দিচ্ছে, অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি, এক্সেপ্ট। তারপরে পড়বেন যে পোস্টেরিয়র পোর্শন গুলো, ঠিক আছে? আচ্ছা, এখন আসি আমরা একটু লোব অনুযায়ী পড়বো, কর্টেক্সের এরিয়া তো গেল, এখন আমরা একটু লোব অনুযায়ী পড়বো। লোব অনুযায়ী যদি পড়ি, তাহলে ফ্রন্টাল লোবের মধ্যে আমাদের আবার এরিয়া ভাগ করতে হবে, মিডিয়াল এরিয়া, ল্যাটারাল এরিয়া। প্যারাইটাল লোবের মধ্যে আমাদের প্রথমে দেখতে হবে সব মেজরিটি একটাই। তারপরে টেম্পোরাল লোবের মধ্যে পড়তে হবে, তারপর অক্সিপিটাল লোবের মধ্যে পড়তে হবে। এখন আমরা আবার একটু লোব অনুযায়ী পড়বো, যে কোন এরিয়াটাতে কে কে কিভাবে সাপ্লাই দিচ্ছে, বারবার রিপ্রোডিউস করতে হবে। এইটুকু পড়া শেষ আমাদের, খুব ভালোভাবে শেষ। এখন আমরা আবার চেষ্টা করবো যে ঠিক আছে আর্টারি ডিরেকশনে পড়তে পারি কিনা। মিডল সেরিব্রাল আর্টারি কাকে কাকে সাপ্লাই দিবে, অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি কাকে কাকে সাপ্লাই দিবে, পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি কাকে কাকে সাপ্লাই দিবে। সহজটা দিয়ে শুরু করতে পারি, পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি এটা বেশি সহজ।
তারপর আমরা আরেকটা ডিরেকশনে পড়তে পারি, সেটা হলো পোল। পোলটা ওরা খুব পছন্দ করে। আমাদের অক্সিপিটাল পোলটাকে সাপ্লাই দিবে, ফ্রন্টাল পোলটাকে সাপ্লাই দিবে, টেম্পোরাল পোলটাকে সাপ্লাই দিবে। পোল মানে হলো প্রান্ত, ঠিক আছে, এই চক্ষু অংশটুকুকে সাপ্লাই দিচ্ছে। এইটুকু আমরা পড়তে পারি। ডিফারেন্ট ডিরেকশন আমি এখন কি করব, পড়ার চেষ্টা করব। ডিফারেন্ট ডিরেকশনে পড়বো এবং নিজে নিজে আমি সেটা আবার রিপ্রোডিউস করতে পারি কিনা, নিজে নিজে আমি এটা বলতে পারি কিনা, সামারাইজ করতে পারি কিনা, একটু ফোর্স করতে হবে। এটাকে বলা হয় কমফোর্ট জোন ব্রেক করা। বই দেখে দেখে পড়া, বই দেখে দেখে রিভিশন করা খুব সহজ। এটা হলো কমফোর্ট জোন, পড়তে ভালো লাগবে। রিপ্রোডিউস করতে হলে আপনাকে ব্রেন খাটাতে হবে। এবং যখন আপনি রিপ্রোডিউস করবেন, এভাবে ব্রেন খাটাবেন, তখন আপনার মনে থাকার জন্য এটা বেশি বেশি ইফেক্টিভ হবে। ওকে, আচ্ছা। এখন এখন আমার কাছে কিন্তু অনেক, সবগুলো এরিয়া আমার বোঝা হয়ে গেছে, তাই তো? এখন আমি চিন্তা করবো যে আচ্ছা ঠিক আছে, মিডল সেরেব্রাল আর্টারি স্ট্রোকে কি পাওয়া যায়। তাহলে মিডল সেরেব্রাল আর্টারি ফাংশন মানে সাপ্লাই দিচ্ছে কোন এরিয়াকে, আর এর আগে আমি যেটা পড়েছিলাম ওই এরিয়াগুলোর ফাংশন কি, ওই লোবগুলোর ফাংশন কি, ঠিক আছে, ওই লোবগুলোর ফাংশন কি। এখন আমি তাহলে এইভাবে নিজেকে ব্রিজ করার চেষ্টা করব, রিপ্রোডিউস করার চেষ্টা করব। রিপ্রোডিউস করার পর আমি চেক করব যে আচ্ছা ঠিক আছে, এখন আমি বইয়ের সাথে চেক করে দেখি আমি কতটুকু সাকসেসফুলি রিপ্রোডিউস করতে পারলাম। মনে থাকবে? এখন আসি ডমিনেন্ট নন ডমিনেন্ট। তাহলে আমি চিন্তা করবো লেফট মিডল সেরেব্রাল আর্টারি যদি লেশন হয়, তাহলে আমার কোন কোন এরিয়া যাবে, ল্যাঙ্গুয়েজ এরিয়া চলে যাবে। আর রাইট মিডল সেরেব্রাল আর্টারি যদি যায়, তাহলে মোস্ট লাইকলি আমার কি যাবে, নন ডমিনেন্ট প্যারেটাল লোব যাবে। নন ডমিনেন্ট প্যারেটাল লোব চলে গেলে কি হয়, লেশন হলে কি হয়, কর্টিক্যাল সারফেস দিয়ে বোঝার চেষ্টা করবো, ঠিক আছে। যেটা মিস হবে ইনিশিয়ালি সেটা হলো ভিজুয়াল পাথের কিছু জিনিস হয়তো বা ইনিশিয়ালি মিস হতে পারে, দ্যাটস কমপ্লিটলি ফাইন। ওকে, কিন্তু আমি বললাম যে এট দ্য এন্ড এগুলো হলো আমাদের গোল। এট দ্য এন্ড মানে আপনি প্রথম এখন যেভাবে পড়তেছেন এভাবে সবসময় পড়লে হবে না। এট দ্য এন্ড এভাবে রিভিউ করতে হবে, এভাবে রিভিশন করতে হবে যে আপনি রিপ্রোডিউস করতে পারেন কিনা। এই এক্সারসাইজ গুলো যারা করবেন, আমি জানি এটা কঠিন, এটা করতে ইচ্ছে করবে না, ঠিক আছে, এগুলোকে বলা হয় অ্যাক্টিভ রিডিং। পড়াশোনা দুই প্রকার, একটা হলো অ্যাক্টিভ রিডিং আর একটা হলো প্যাসিভ রিডিং। যেই টিচার আপনাকে যত বেশি প্যাসিভ রিড করাতে পারবে, ধরে গিলে দিতে দিতেছে এরকম ব্যাপারটা, আপনাকে খুব বেশি চিন্তা করতে হচ্ছে না, আপনার কাছে মনে হবে যে ওই টিচারটা তত বেশি ভালো পড়ায়। যে টিচারটা বেশি বেশি রিপিট করে, এমন একটা সেন্সে রিপিট করে যে আপনার কাছে বিরক্তিও তৈরি হয় না, আবার মানে বিরক্তি তৈরি হয়ে গেলে সমস্যা আছে। মানে আমি আপনাকে বলতেছি যে কি কি ভাবে আপনি যদি কোনোদিন চিন্তা করেন যে টিউটরিং করবেন বা সামথিং, টিউটরিং এর একটা মানে সবচেয়ে মজার ইম্পর্টেন্ট ব্যাপার হলো একটা ব্যালেন্সড ওয়েতে রিপিট করা। ব্যালেন্স ওয়েতে একটা রিপিট করা হলো ডিফারেন্ট ওয়েতে রিপিট করা, এবং সেটা খুব বেশি না। তা রিপিট করলে যে কাজটা হয়, কি কারণে একটা মানুষ পড়ালেখা বুঝতে পারে আর কি কারণে মানুষ পড়ালেখা বুঝতে পারে না, মনে থাক এই কথা একটা বলি, হ্যাঁ। ধরেন আপনি কোনো একটা কিছু প্রবলেম সলভ করতে যাচ্ছেন, আপনি একটা নতুন কিছু বুঝতে যাচ্ছেন, বা আপনার পড়ালেখাটা কখন আপনার জন্য আরো বেশি এন্টারটেইনিং হবে, যখন আপনি একটা স্কিল যেটাকে বলা হয় শর্ট টার্ম মেমোরি, শর্ট টার্ম মেমোরিটাকে যত বেশি আপনি ইউটিলাইজ করতে পারবেন, অর্থাৎ অল্প একটু ফিক্স করবেন তারপরে সামনে আগাবেন, আবার একটু ফিক্স করবেন তারপরে সামনে আগাবেন, তারপরে একটু ফিক্স করবেন তারপরে সামনে আগাবেন, এটাকে বলা হয় শর্ট টার্ম মেমোরিটাকে ইউজ করে 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 সামনে আগানো। শর্ট টার্ম মেমোরিটাকে ইউজ করতে পারলে যেটা হয়, তখন আমরা পরবর্তীতে প্রবলেম গুলো সলভ করতে পারি, এবং তখন আমাদের কাছে পড়াটা খুব এন্টারটেইনিং হয়। এবং টিচিং এর ক্ষেত্রে এটা তাহলে এই জিনিসটা আপনাকে টিচিং এর ক্ষেত্রে মাথায় রাখতে হবে, যে আপনি যদি শুধু এক ডিরেকশন ইউনি ডিরেকশনে যদি খালি কথা বলতেই থাকেন বলতেই থাকেন বলতেই থাকেন, এবং স্টুডেন্টরা যদি শর্ট টার্ম মেমোরি ডেভেলপ করতে না পারে আপনার এই ফুল কোর্সে, কখনোই আপনার পড়ানোটা আপনি যতই ভালোই এক্সপ্লেন করেন না কেন ভালো মনে হবে না। এবং ঠিক এটা নিজের পড়ার ক্ষেত্রেও, আপনি যদি শর্ট টার্ম মেমোরি ডেভেলপ করতে করতে না আগান, তাহলে আপনি কি হবে, একটু পরে খেই হারাই ফেলবেন। একটু পরে আপনার কাছে মনে থাকবে না যে ও আল্লাহ, তাহলে মিডল সেরেব্রাল আর্টারি লেশন হলে কি হয়, আমি তো এটা ভুলে গেছি। এবং এখন আমি আপনাকে সেই চ্যালেঞ্জটা দিব না, কারণ আমি এখন পড়ানোর সময় আপনাকে এই শর্ট টার্ম মেমোরি গুলো ডেভেলপ করাই নাই। তাহলে দেখেন দুইটা স্টুডেন্ট, একটা স্টুডেন্ট ওরকম ধাপে ধাপে পড়বে, ঠিক আছে, ধাপে ধাপে পড়বে। তার লোবের ফাংশন গুলো কি, ওই লোবের মধ্যে কি কি এরিয়া আছে, তাহলে প্রথমে এটা মুখস্থ করবে কোন লোবে কি এরিয়া আছে, তারপরে মুখস্থ করবে যে ওই এরিয়ার কি কি ফাংশন। এখানে শুধু মুখস্থ না, এখানে সেন্স মেক করতে হবে, সেন্স মেকিংটা খুব ইম্পর্টেন্ট। এখন আবার ইউটিলাইজ করবে যে লোবের সাথে, তাহলে লোবের ফাংশন গুলো ইভেন্চুয়ালি কি দাঁড়ালো। তাহলে এই বিভিন্ন ডিরেকশনে পড়া মানে কি বলেন তো, বিভিন্ন ডিরেকশনে পড়া মানে হলো আপনার ব্রেনকে আমি রিপিট করাচ্ছি সামহাও, আপনি নিজেও বুঝতেছেন না।
কিন্তু আমি যদি এক কথা বারবার বলি এটা খুব ইরিটেটিং হবে, এবং এটা আমি আপনাকে বললো যেরকম ইরিটেটিং হবে, আপনার নিজের জন্য নিজের কাছে এটা ইরিটেটিং, তাই না? এই জন্য এটা অ্যাভয়েড করা। এই জন্য বিভিন্ন ডিরেকশন আমরা এটাকে অ্যাকচুয়ালি কি করতেছি, রিপিট করতেছি। বারবার রিপিট করে আমরা যেটা ডেভেলপ করতেছি সেটা হলো শর্ট টার্ম মেমোরি। এই শর্ট টার্ম মেমোরিটা ডেভেলপ করার পরে এখন যদি আমি আবার বলি যে এই লোবের ব্লাড সাপ্লাই হলো এটা, আবার ভালো করে বুঝলাম এই লোবের ব্লাড সাপ্লাই এটা, আবার বলবো ওই আর্টারি এই লোবটাকে সাপ্লাই দেয়। ঠিক আছে, দুই ডিরেকশনে বলে কি করলাম বললেন তো? আমি আপনাকে আবার এখানে রিপিট করালাম, শর্ট টার্ম মেমোরি ডেভেলপ করলাম। এখন থার্ড ফেজটা হলো আমাদের প্রবলেম সলভিং ফেজ। এখন থার্ড ফেজ আমি বলবো যে তাহলে বলো তো, এই আর্টারিটাতে যদি স্ট্রোক হয় তাহলে তো এই লোবে সাপ্লাই হলো না, তাহলে কোন কোন ফাংশন এফেক্টেড হবে? তখন একটা স্টুডেন্ট খুব ইজিলি রেসপন্ড করতে পারবে। তখন স্টুডেন্ট বলবে আরে শালার ভাই অনেক ভালো পড়াইছে। আসলে ভাই ভালো পড়ায় নাই, ভাই তোমার কিছু টেকনিক ডেভেলপ করছে, মানে অ্যাপ্লাই করছে, এটাই। তো এটা যে শুধু অন্যকে পড়ানোর ক্ষেত্রে প্রযোজ্য ব্যাপারটা কিন্তু তা না, এটা নিজের ক্ষেত্রে নিজের প্রযোজ্য। আমরা যেন এটা নিজের ক্ষেত্রে নিজেরা ইউজ করতে পারি, কেমন? আরেকটা ব্যাপার হলো অ্যাক্টিভ রিডিং এর, এবং এগুলো সবকিছু হলো অ্যাক্টিভ রিডিং এর কম্পোনেন্ট। নিজে নিজে যখন আমরা পড়বো তখন এগুলো চিন্তা করবো। হোয়াট ইজ অ্যাক্টিভ রিডিং এন্ড হোয়াট ইজ প্যাসিভ রিডিং, ইউটিউবে ভিডিও আছে, দেখতে পারেন। গুগল আছে, গুগল করে দেখতে পারেন। আমরা যখন কোনো পত্রিকা পড়ি সেটা হলো প্যাসিভ রিডিং। আমরা যখন কোনো গল্পের বই পড়ি, প্যাসিভ, মোস্ট অফ দ্য টাইম প্যাসিভ রিডিং। প্যাসিভ রিডিং মানে হলো জাস্ট আমি রিড করে যাচ্ছি, আমার ব্রেনের খুব একটা বেশি এরিয়াকে আমি ইনভলভ করতেছি না, আমি থিঙ্ক করতেছি না, আমি কম্পেয়ার করতেছি না। আর অ্যাক্টিভ রিডিং মানে হলো আমাকে অ্যাক্টিভলি কিছু একটা থিঙ্ক করতে হবে, যাচ্ছে এটাতে কি বুঝায়, এটা জেনে লাভটা কি, এটার অ্যাপ্লিকেশন কোথায়, এটার সাথে সিমিলারিটি অন্য কোনো ইনফরমেশনের আছে কিনা, এটার সাথে ডিসিমিলারিটিস অন্য কোনো কিছুর আছে কিনা। এতগুলো কম্পোনেন্ট একসাথে চিন্তা করতে পারাটাকে বলা হয় হলো অ্যাক্টিভ রিডিং। অ্যাক্টিভ রিডিং হলো মেমোরির জন্য ভালো, প্যাসিভ রিডিং মেমোরির জন্য খারাপ। আর হিউম্যান ব্রেন সবসময় কমফোর্ট পছন্দ করে। হিউম্যান ব্রেন সবসময় চেষ্টা করবে প্যাসিভ রিডিং এর দিকে চলে যাওয়ার। আপনি নিজেও জানবেন না আপনি কখন প্যাসিভ রিডিং এর দিকে চলে গেছেন। অ্যাক্টিভ রিডিং এর যেটা সমস্যা সেটা হলো সময় বেশি লাগে, কিন্তু অ্যাক্টিভ রিডিং এর কোয়ালিটি অনেক ভালো হয়, অনেক লং লাস্টিং হয়। মনে থাকবে? আশা করি বুঝতে পারছেন সবাই অ্যাক্টিভ রিডিং আর প্যাসিভ রিডিং কি। ওয়াটারশেড জোন। অ্যাক্টিভ রিডিং করতে হলে যেটা করতে হবে সেটা হলো, আমি আমি আপনাদেরকে লেকচারে যে কথাগুলো বলি এই কথাগুলো একটু মনে করতে হবে, সেই কথাগুলো আবার রিপ্রোডিউস করতে হবে। আর এটা আর কি, ঠিক আছে। তো প্যাসিভ রিডিং ভাইয়া কখন করবো? প্যাসিভ রিডিং কি কখনোই করবো না? প্যাসিভ রিডিং একদম শেষে, রিভিশনের একেবারে শেষ পর্যায়ে যেয়ে প্যাসিভ রিডিং করা যেতে পারে, কিন্তু আপাতত প্যাসিভ রিডিং করাটা উচিত হবে না। ওয়াটারশেড জোনের মধ্যে চলে আসি। ওয়াটারশেড জোন মানে কি? ওয়াটারশেড জোন মানে হলো যেখানে দুইটা আর্টারি টার্মিনাল ব্রাঞ্চ গুলো মিলিত হয়েছে। এরকম কোন কন্ডিশন যেখানে গ্লোবালাইজড হাইপোপারফিউশন, দুই আর্টারির কেউই ব্লাড পাচ্ছে না, তখন এই জোনগুলো সবার আগে এফেক্টেড হবে। আমি খুব ভালোভাবে চানাচুরের ডিস্ট্রিবিউশন দিয়ে ওয়াটারশেড জোন বুঝাইছি। চানাচুরের এক্সাম্পল দিছিলাম না জিলাপির? এবার লাইভ ক্লাসে কোনটা দিছিলাম? চানাচুর নাহলে জিলাপি, দুইটার একটাই দিব, আর কি দিব? টিচারদের অনেক লিমিটেশন থাকে, বুঝছেন? ওইটা খুঁজতে থাকলে ওটা আপনারা পাবেন, এই তো। গুড। কখনো চানাচুরের দিন, নাহলে কখনো জিলাপির দিন। আমি আবার আমার নিজের ডিফিসিয়েন্সি ইয়াগুলা এগুলা গুলো খুঁজে বের করে একলা একলা হাসি। ওকে, তাহলে তো তাহলে তো বুঝতেই পারতেছেন চানাচুরের এক্সাম্পল যেহেতু পাইছেন এখানে, ঠিক আছে। তাহলে ওয়াটারশেড ইনফ্রাক্ট ইউএসএমএল খুব পছন্দ করে। কোথায় কি দেখা যাবে, ব্যারেল শেফট কেন? এটা আগে ব্লাড সাপ্লাই না বুঝলে এটা বোঝা যাবে না। সার্কেল অফ উইলি, ওই যে আমাদের, আমরা সবসময় মনে করছি সারা জীবন দেখে আসছি যে আরে শালার সার্কেল অফ উইলি তো বইয়ের মধ্যে এভাবে থাকে, আর প্র্যাকটিক্যালি সার্কেল অফ উইলিটা থাকে এইভাবে, ঠিক আছে। এটা আমাদের সামনে বডির অ্যান্টেরিয়র পোর্শন, এটা পোস্টেরিয়র পোর্শন। সার্কেল অফ উইলি এমনি থাকে না রে ভাই, সার্কেল অফ উইলি এভাবে থাকে। সার্কেল অফ উইলি ডেভেলপ করার কারণটা কি? সার্কেল অফ উইলি থাকার সুবিধাটা কি? সেটা হলো কোল্যাটারাল সার্কুলেশন তৈরি হওয়া, কানেকশন তৈরি হওয়া বিটুইন অ্যান্টেরিয়র সার্কুলেশন এন্ড পোস্টেরিয়র সার্কুলেশন। হোয়াট ইজ অ্যান্টেরিয়র সার্কুলেশন এন্ড হোয়াট ইজ পোস্টেরিয়র সার্কুলেশন? তাহলে এই ছবিটা থেকে আপনাদের সেই কনসেপ্ট গুলো ডেভেলপ করার একটা অপরচুনিটি, যে আর্চ অফ অ্যাওর্টা থেকে কিভাবে আমাদের কম্পোনেন্ট গুলো হচ্ছে, ঠিক আছে। সাবক্লেভিয়ান আর্টারি দেন ভার্টিব্রাল আর্টারি, যেই পেছনে পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি হচ্ছে, এই কম্পোনেন্টটাকে বলা হয় পোস্টেরিয়র সার্কুলেশন। আর ক্যারোটিড আর্টারি সামনে যে তৈরি করতেছে, ইভেনচুয়ালি তৈরি করতেছে অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি, মিডল সেরেব্রাল আর্টারি, এটাকে বলা হয় অ্যান্টেরিয়র সার্কুলেশন। এই দুইটা সার্কুলেশনের মধ্যে কমিউনিকেট করে যে সেটা হলো পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। সামনের দিকে এসে
অ্যান্টেরিয়র সার্কুলেশন দুইটা আবার কানেক্টেড হয় যে আর্টারির মাধ্যমে, সেটাকে বলা হয় অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি, একম। আশা করি একটুকু বুঝতে পারছেন। সার্কুলোপলিতে আমাদের অ্যাকচুয়াল পড়াশোনার জিনিসগুলো কি কি, যত বেশি আর কি আত্মস্থ করতে পারেন যে কিভাবে এটা থাকে, এটা আপনাকে ফ্যামিলিয়ার করবে, দ্যাটস ইট। কিন্তু এটা খুব বেশি আর কি পরীক্ষা আসবে না। পরীক্ষা ইভেন্চুয়ালি যেটা আসবে, যেখানে এ কম অ্যানিউরিজম হয়, অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারিতে অ্যানিউরিজম হয়, পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারিতে অ্যানিউরিজম হয়, মিডল সেরেব্রাল আর্টারিটা এদিকে যায়, একটুকু বুঝলে চলবে আপাতত। আর ব্যাজিলার আর্টারিটা পন্সের মধ্যে থাকতেছে, পন্সের উপরের দিকে কি থাকতেছে, পন্সের নিচের দিকে কি থাকতেছে, এই এই ছবিটার এই অংশটুকু আমরা একটু খেয়াল করবো, ঠিক আছে? পন্সের উপর দিকে কি থাকে, পন্সের নিচের দিকে কি থাকে, মেডুল অবলাঙ্কাটা কে থাকে, সার্কেল অফ উইলির এই জিনিসটা একবার খুব ভালো করে বুঝবো, তারপরে আমরা ব্রেনে কোন এরিয়ার সাথে কে কানেক্টেড থাকতেছে সেটা একটু বোঝার চেষ্টা করবো। অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারিতে থাকতেছে কায়াজমার খুব কাছাকাছি, অপটিক কায়াজমার খুব কাছাকাছি, পিটুইটারি স্টকের ওদিক দিয়ে থাকতেছে, ঠিক আছে? এই যে অপটিক কায়াজমা। আর এটা কোথায় থাকতেছে, এই জাস্ট এরিয়া গুলো একটু বোঝার চেষ্টা করবো, তাহলেই হবে। মোর দ্যান ইম্পর্টেন্ট, সরি, মোর দ্যান এনাফ। তারপরের কথা হলো ভিনাস সাইনাসেস, কি কি ডুরাল ভিনাস সাইনাসেস আছে সবগুলো, কে কোনটাকে কিভাবে ড্রেন করে কোথায় যাচ্ছে পড়তে হবে না, কমায় দিলাম পড়া, ঠিক আছে? আপনাকে পরীক্ষায় কোনোদিন জিজ্ঞেস করবে না, বলো সুপিরিয়র সজিটাল সাইনাস কোথা থেকে কোথায় ব্লাড নিয়ে যাচ্ছে, বলো ইনফিরিয়র সজিটাল সাইনাস কোথা থেকে কোথায় ব্লাড নিয়ে যাচ্ছে, কোনোদিন আসবে না। খালি একটু বুঝেন কিনা যে ভেনাস সাইনাস গুলো ভেন ড্রেন করে, সরি কি বলে, ভেনাস ব্লাড ড্রেন করে নিয়ে যায় ব্রেন থেকে, ইন্টারক্রেনাল ক্যাভিটির বাইরে নিয়ে যায়, একটু পারেন কিনা? হ্যাঁ ভাই পারি তো, ভেন এখান থেকে ব্লাড নিয়ে যায়, একটু পারবো না আপনি ভাই কি মানে অপমান করেন নাকি? এটা পারি ভাইয়া। আচ্ছা, তারপরের জিনিস এটা পারেন কিনা বলেন, যে এটা ইভেনচুয়ালি যে ভেনটা হয়ে বেরোবে ওই ভেনটার নাম হলো ইন্টারনাল জুগুলার ভেন, একটু পারেন কিনা? যদি বলেন ভাই এইটাও পারি, তাহলে আরেকটু বাড়ায় দেন, সেটা হলো ইন্টারনাল জুগুলার ভেনটা জুগুলার ফোরামেন হয়ে বেরোচ্ছে, এর জন্য তার নাম জুগুলার ভেন, এবং সিগময়েড সাইনাসটা এভাবে বেরোচ্ছে, এটুকু জানলে আরে ভাই আর কিছু লাগতেছে না। আর এখানে একটা ভেইন আছে যার নাম হলো কেভার্না সাইনাস, যার সাথে ফেসের সাথে কানেক্টেড, যার সাথে আদার ভেইনের কানেক্টেড, একটু কনসেপ্ট থাকলেই হয়ে যাবে। এখন এর পরের টপিকে চলে আসেন, এই ভেনাস সাইনাসে যদি থ্রম্বোসিস হয়, ভেনাস সাইনাসে যদি থ্রম্বোসিস হয়, তাহলে কি সেরেব্রাল কি হবে বলেন তো? কনজেশন হবে, তাই না? ব্রেন থেকে আমি ব্লাড নিতে পারতেছি না, তাহলে কি হবে? কনজেশন হবে। ধরেন আমি আপনার হাতে যদি একটা মানে কিছু গামছা দিয়ে যদি বাইরে দিই, ব্লাড ঢুকতে পারতেছে, ব্লাড বেরোতে পারতেছে না, ফুলে ফেপে উঠবে না এরকম, দ্যাটস ইট। তাহলে যে কোনো জায়গাতে যদি ভেনাস থ্রম্বোসিস হয়, তাহলে কি হয়? ওই এরিয়াটা কনজেস্টেড হয়ে যায়, আর্টারি ব্লাড পাঠাতে পারতেছে কিন্তু সেটা ড্রেন করে নিয়ে আসতে পারতেছে না। ঠিক ঘটনা, সেম ঘটনা এখানে ঘটবে। নতুন করে কোনো ব্লাড যাচ্ছে না, নতুন করে যদি কোনো ব্লাড না যায়, নতুন করে যদি কোনো অক্সিজেন না যায়, নিউট্রিশন না যায়, সেখানে ইনফেকশন হবে, এবং সেখানে হেমোরেজিক কনভার্সন হয়ে যাবে খুব তাড়াতাড়ি, তাই তো? এখন সেরেব্রাল হেমিস্ফিয়ারে যদি ঘটনাটা ঘটে যে ব্লাড ঢুকতেছে, ব্লাড বেরোতে পারতেছে না, ফুলে ফেপে উঠবে, তাহলে ইন্টারক্রেনাল প্রেশার বেড়ে যাবে। একই সাথে স্ট্রোক এবং একই সাথে ইন্টারক্রেনাল প্রেশারের সাইন বেশি, এরকম যদি হয়, চিন্তা করবো ভেনাস সাইনাস থ্রম্বোসিস। আর্টারি যেরকম খুব লোকালাইজড, খুব স্পেসিফিক এরিয়াতে, কিন্তু ভেনাস সাইনাসটা যদি থ্রম্বোসিস হয় সাধারণত খুব বেশি লোকালাইজড হবে না, একটু জেনারেলাইজড হবে, তাই তো? ভেনাস সাইনাস থ্রম্বোসিস কাদের ক্ষেত্রে হয় এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ভেনাস সাইনাস থেকে কয়েকটা জিনিস আসবে, সিএসএফ ইভেনচুয়ালি ভেনাস সাইনাসে ড্রেন করে, সিএসএফ ড্রেন করতেছে এখানে। আর দুই নম্বর কথা যেটা, সেটা হলো ভেনাস সাইনাস থ্রম্বোসিস হলে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বেড়ে যাবে, এক্সট্রিমলি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। কি কি জিনিস পাওয়া যাবে? হেডেক, সিজার, প্যাপিলোডিমা, ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট। কোনটা কেন? হেডেক কেন? ডিউ টু হাই আইসিপি। সিজার কেন? এগেন ডিউ টু হাই আইসিপি, ডিউ টু ইরিটেশন। প্যাপিলোডিমা কেন? কারণ সরি, সাবআরাকনয়েড স্পেসটা কমিউনিকেটেড হয় ইভেনচুয়ালি অপটিক নার্ভের সাথে, এবং এনি কজ অফ রেজড ইন্টারক্রেনিয়াল প্রেশার কজেস প্যাপিলোইডিমা। আমি আপনাদেরকে অপটিক ডিস্ক কাপিং এবং প্যাপিলোইডিমা এট সাম পয়েন্ট পড়াইছি লাইফ ক্লাসে, এবং আমি জানি অনেকে আমরা এটা না বুঝেই পড়ে চলে আসছি এমবিবিএস, ঠিক আছে? ফোকাল নিউরোলজিক ডেফিসিট কেন? ডিউ টু ইনফার্কশন, ডিউ টু হাইপোক্সিয়া, ডিউ টু ইসকেমিয়া। ওই জায়গায় ইসকেমিয়া হচ্ছে, তাহলে সেই ব্রেনের অংশটুকু কাজ করবে কি করে? কাজ করবে না। মে লিড টু ভিনাস হেমোরেজ, অর্থাৎ এই জায়গায় ইনিশিয়ালি যে আমরা জানি ইসকেমিক স্ট্রোক কি হতে পারে বলেন তো? ইসকেমিক স্ট্রোকে হেমোরেজি কনভার্সন হতে পারে। আর এখানে তো ব্লাড যে ফুলে ফেপে বসে আছে, তো এখানে হেমোরেজি কনভার্সন হওয়াটা আরো বেশি সহজ। ভেনাস সাইনাস থ্রম্বোসিস কি সবার ক্ষেত্রে হবে না? ভেনাস সাইনাস থ্রম্বোসিস তাদের ক্ষেত্রে হবে যাদের ক্ষেত্রে হাইপার কোয়াগুলেবল স্ট্যাটাস আছে।
সে হাইপারকোয়াগুলেবল স্ট্যাটাসের মধ্যে একটা হলো প্রেগন্যান্সি, আর একটা হলো ওসিপি ইউজ, আর একটা হলো ফ্যাক্টর ভি লেডেন। মোর ইম্পর্টেন্টলি আপনাদেরকে পরীক্ষা যদি এই ভেনাস পরীক্ষা যদি কোশ্চেন আসে, এই কোশ্চেনটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, ভেনাস সাইনাস থ্রম্বোসিসের কেস আসা সবচেয়ে বেশি, একই সাথে স্ট্রোকের সিমটম, একই সাথে আইসিপি রেজড সিমটম, একই সাথে প্যাপিলিডিমা সাডেন। কোন একটা পেশেন্ট যে কিনা ফিমেল, অথবা কোন একটা পেশেন্ট যার প্রিভিয়াসলি এরকম অনেকগুলো আনপ্রোভোকড ব্লাড ক্লটের হিস্ট্রি আছে, তাহলে সেক্ষেত্রে চিন্তা করতে হবে মোস্ট লাইকলি ফ্যাক্টর 5 লেডেন। ওকে, পরীক্ষা সাধারণত ফ্যাক্টর 5 লেডেন দিয়ে আসবে আর কি, পরীক্ষায় ওইটা আসার সম্ভাবনা খুব কম। তারপরে কথা চলে আসি, সেটা হলো ভেন্ট্রিকুলার সিস্টেম। ইউএসএমএল লাভ দিস ভেন্ট্রিকুলার সিস্টেম, সিএসএফ ফ্লো অনেক পছন্দ করে ওরা এটা। ঠিক আছে, বিভিন্ন ভাবে ওরা এখানে চলে আসবে, কখনো আসবে টিউমার দিয়ে, কখনো আসবে সাব আরাকনয়েড হেমোরেজের পরবর্তী কমপ্লিকেশন দিয়ে, অনেক ভাবে এখানে আসবে। ঠিক আছে, একটা জিনিস সবচেয়ে বেশি পছন্দ করে সেটা হলো লেভেল অফ অবস্ট্রাকশন। লেভেল অফ অবস্ট্রাকশনটা বুঝি কিনা, কমন সেন্স। একটা কথা সবসময় আমি বলি যে পড়ালেখার মধ্যে, আমি বলি না, আমার এক স্যার বলছে, আমার খুব ভালো লাগছে, মেডিকেলের মধ্যে 50% হলো কমন সেন্স, বাকি 50% হলো আপনার পড়াশোনা বা এফোর্ট। তাহলে ফ্লোটা কোন দিক থেকে কোন দিকে যায়, কোন দিক থেকে কোন দিকে যায় একটু যদি আমি বুঝি, তাহলে তো আমার লেভেল অফ অবস্ট্রাকশন বোঝাটা কঠিন কিছু না, তাই না? ধরেন এইটা, এখান থেকে ফ্লো হচ্ছে এখানে, এখান থেকে ফ্লো হচ্ছে এখানে, এখান থেকে ফ্লো হচ্ছে এখানে, এখান থেকে ফ্লো হচ্ছে এখানে। এখন আমার অবস্ট্রাকশন যদি এইখানে হয়, এই দুইটা ফুলে উঠবে। আমার অবস্ট্রাকশন যদি এইখানে হয়, সবগুলো ফুলে উঠবে। এটা বোঝাটা কি কঠিন কিছু? এটা বোঝার জন্য মেডিকেলে পড়তে হয়? এটা বোঝার জন্য মেডিকেলে পড়তে হয় না, এটা বোঝার জন্য কিছুই লাগে না। কোথায় অবস্ট্রাকশন, তার প্রক্সিমালি ডায়ালেশন হবে, তার ডিস্টালি ডায়ালেশন হবে না, দ্যাটস ইট, ভেরি সিম্পল। এখন আপনাকে এরিয়াগুলো বুঝতে হবে যে কোথা থেকে কোথায় আমাদের শুরুটা, কোথায় কোথায় যাচ্ছে, কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ল্যাটারাল ভেন্ট্রিকল, থার্ড ভেন্ট্রিকল, ফোর্থ ভেন্ট্রিকল এভাবে যাচ্ছে, যাইতে যাইতে এখন আপনি চিন্তা করবেন আশেপাশের স্ট্রাকচার গুলো কি। আশেপাশের স্ট্রাকচার গুলো কি, আমি যদি এখন আমি আপনাকে বলি যে সেরেব্রাল অ্যাকুইডাক্ট অবস্ট্রাকশন, সেরেব্রাল অ্যাকুইডাক্ট অবস্ট্রাকশন, সেরেব্রাল অ্যাকুইডাক্টে যদি অবস্ট্রাকশন হয় কোন দুইটা ভেন্ট্রিকল ডাইলেটেড হবে? আমি যদি আপনাকে এখন বলি পিনিয়াল গ্ল্যান্ড টিউমার, তাহলে এখন সেরেব্রাল যদি এখান থেকে যদি হাইড্রোসেফালাস হয় কোন দুইটা হবে? আমি আপনাকে বললাম অ্যারাকনয়েড গ্র্যানুলেশনে প্রবলেম, অ্যারাকনয়েড গ্র্যানুলেশন, মেনিনজাইটিস, পোস্ট মেনিনজাইটিস অ্যারাকনয়েড গ্র্যানুলেশন এখন আর সিএসএফ অ্যাবজর্ব করতেছে না। ভেন্ট্রিকল যদি ডাইলেটেড হয় কোনগুলো ডাইলেটেড হবে? এই কোশ্চেনের গুলোর অ্যান্সার দিতে হবে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, আমি যদি আপনাকে বলি ফোরামিনা লুস্কা, ফোরামিনা মেজেন্ডি, ওরা কাজ করে না, ওরা ওপেন হয় নাই, এখন যদি ডাইলেটেড হয় কোন ভেন্ট্রিকলটা ডাইলেটেড হবে? কারা কারা ডাইলেটেড হবে? ঠিক আছে, এইভাবে একটু বুঝা, এইটুকু বুঝলে হবে। পরীক্ষায় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, পরীক্ষায় এক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা সেটা হলো সেরেব্রাল অ্যাকুইডাক্টর যদি অবস্ট্রাকশন হয় কোন ভেন্ট্রিকল গুলো ডাইলেটেড হবে, কোন ভেন্ট্রিকলটা ডাইলেটেড হবে না। কারণ কনজেনিটাল যে অবস্ট্রাকটিভ হাইড্রোসেফালাস, তার মোস্ট কমন লোকেশন হলো সেরেব্রাল অ্যাকুইডাক্ট, এবং এই মোস্ট কমন জিনিসটাই পরীক্ষায় আসবে। পারবো তো ভাই সবাই? মোস্ট কমন লোকেশন কোনটা? মোস্ট কমন লোকেশন কোনটা বলেন সবাই? মোস্ট কমন লোকেশন হলো সেরিব্রাল অ্যাকুইডাক্ট, আর সেরিব্রাল অ্যাকুইডাক্টে যদি অবস্ট্রাকশন হয় কোথায় ডাইলেশন হবে, কোথায় ডাইলেশন হবে না। ঠিক আছে, এটুকু বুঝবো। আচ্ছা, আরেকটা কথা আপনাদের বলবো বলবো করে বলা মনে থাকে না, এখন বলে দিই। ঠিক আছে, সেটা হলো আমি মেসেজের রেসপন্সের ক্ষেত্রে ট্রায়াজ করি। মনে থাকবে ট্রায়াজ করা মানে কি? ট্রায়াজ করা মানে হলো যে কার মেসেজটা কত বেশি ইমার্জেন্সি সেটার উপরে ডিপেন্ড করে। তা আমার আমার সব স্টুডেন্ট খুব এনথুসিয়াস্টিক, আমার খুব সব স্টুডেন্টরা খুবই ইন্টারেস্টেড, খুবই ইনভেস্টেড, আই লাভ দ্যাট। যেহেতু তারা ইন্টারেস্টেড, যেহেতু তারা ইনভেস্টেড, যেহেতু তারা কনসার্ন, যেহেতু তারা কি বলে সচেতন, তারা অনেক সময় এরকম কিছু কোশ্চেন করে যেটার অ্যান্সার ইমিডিয়েট দরকার না। এই ধরনের কোশ্চেনের অ্যান্সার যদি কখনো আমি মেসেঞ্জারে এড়িয়ে যাই বা হোয়াটসঅ্যাপে এড়িয়ে যাই, কখনো এভাবে ইন্টারপ্রিটেট করবেন না যে আমি আপনাকে অপছন্দ করি অথবা আমি বিরক্ত হয়েছি। মনে থাকবে, একটা লেসন যদি শেখেন, লাইফের নেক্সট ধরেন আপনার নেক্সট যতদিন বাঁচবেন তার মধ্যে 10% বা 20% আনহ্যাপিনেস এর কারণ নাই হয়ে যাবে আর কি। একটা স্কিল যদি ডেভেলপ করেন, একটা স্কিল হলো
কোন একটা মানুষ যদি মেসেজের রিপ্লাই না করে, মেসেজ সিন করে রিপ্লাই না করে, ইট ক্যান বি বিনাইন। মোস্ট অফ দ্য টাইম দিস ইজ বিনাইন। এটার মানে এটা না যে সে আমার দেখতে পারে না, সে আমার অপছন্দ করে, সে আমাকে আমার উপর অপছন্দ, আই ডিড সামথিং রং বা সামথিং ব্লা ব্লা। ইটস কমপ্লিটলি নর্মাল ফেনোমেনন, কমপ্লিটলি নর্মাল। আমরা সবাই এটা করি। আমাদের সাথে অন্য কেউ করলে আমরা খুব ক্ষিপ্ত হয়ে যাই, মনে থাকবে। তা আমি যেটা করি সেটা হলো কোশ্চেন গুলো ট্রায়াজ করি। আমি চেষ্টা করি যে যেগুলো খুব মানে আর্জেন্ট, আর্জেন্ট কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে এটা মানে অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, এরকম না হলে আমি সাধারণত এগুলো রিপ্লাই করি না। ইউএসএবিলি সম্পর্কে জানতে হলে যেটা করতে হবে, হ্যাঁ জানতে হবে, সচেতন হতে হবে। আজ একদিনে এটা করা ডিফিকাল্ট। আর একটা ব্যাপার, এটা একটা ব্যালেন্সের ব্যাপার। সেটা হলো আমি একই সাথে নিউরোলজি শিখবো, আবার একই সাথে আমি আমার ক্যারিয়ার প্ল্যানিং সম্পর্কে অনেক ইনফরমেশন কালেক্ট করবো। তা আমার দুইটা মানে আহ, দুইটা ইন্টারেস্টের মধ্যে একটু ব্যালেন্স থাকা দরকার। ঠিক আছে। তো বর্তমানে আমাদের যে যুগটা আসছে, বর্তমানে মানুষ হলো খুব বেশি ম্যাটেরিয়ালিস্টিক। বর্তমানে মানুষের হলো নলেজ গেইন করা নিয়ে না যতটুকু ইন্টারেস্ট, তার চেয়ে বেশি ইন্টারেস্ট ক্যারিয়ার, পরীক্ষা, তারপরে কি মানে মেজরিটি কোশ্চেন আমি এগুলো পাই। আর আরো আগে যেটা কোশ্চেন পাইতাম, আমি যখন মেডিকেল স্টুডেন্ট ছিলাম তখন একটা সময় যে কোশ্চেন পাইতাম, ওদের কোশ্চেন থাকতো আমি এই টপিকটা ভালো বুঝতে চাই, এটা নিয়ে ভালো বোঝার জন্য কি করতে হবে, টপিক রিলেটেড কোশ্চেন পেতাম, সাবজেক্ট রিলেটেড কোশ্চেন পেতাম। তো সামহাউ এখন সাবজেক্ট রিলেটেড কোশ্চেন গুলো আসে না, কনসেপ্ট রিলেটেড কোশ্চেন গুলো আসে না, স্কিল রিলেটেড কোশ্চেন গুলো আসে না। এরকম কোশ্চেনটা কেউ করে না যে ভাই আমি যে এই 2-3 বছর ধরে ইউএসএমএলই পড়তেছি কিন্তু আমি কোনো পেশেন্ট দেখতেছি না, এটা আমাকে ফিউচারে কিভাবে আমার স্কিলকে এফেক্ট করবে, কিভাবে আমি এটাকে আপগ্রেড করতে পারবো। ট্রাস্ট মি ভাই, এই কোশ্চেনটা কেউ করে নাই। এখন আমি একটা কোশ্চেন বানাই দিলাম, এখন আমার জিজ্ঞেস করবেন, আমি জানি। কিন্তু আপনার মাথায় কোশ্চেন আসে না। আপনার মাথায় কোশ্চেন আসে আমি অবজারভারশিপ কেমনে পাবো, রিসার্চ কেমনে হবে। ওইটা কি দেখবেন একটু খেয়াল করে, সব ওই ক্যারিয়ার ঘষা, সব ওই ইয়া ঘেঁষা, এবং সব ওই ফিউচারের অ্যাংজাইটি প্রভোকেটিং কোশ্চেন, যেটা আজকে আর্জেন্টও না, ইমার্জেন্টও না, মানে মানে নেসেসারিও না, এরকম। তা আমার একটা ফ্রেন্ড, আমরা মানে আমার একটা ভালো ফ্রেন্ড ছিল, আমরা একে অপরকে অনেক ফিডব্যাক দিতাম। তা আমার মধ্যে যখন এরকম, আমিও আপনার মতনই ছিলাম, আমার মধ্যে এরকম অনেক আজে একটা কোশ্চেন জেনারেট করতো। তা আমি এরকম ওরা কি একটা কোশ্চেন জিজ্ঞেস করছে, ও আমাকে রিপ্লাই দিছে যে তোর এই কোশ্চেনের অ্যান্সার এখন না পাইয়া কিউএসএবল স্টেপ টু সিকে দেওয়া সম্ভব কিনা। আমি বলছি হ্যাঁ সম্ভব। বলছে দেন গো ফর ইট। তো অনেক সময় সাপ্রেস করতে হয়, মানে সচেতন হওয়া ভালো, সচেতন হওয়া ইম্পর্টেন্ট, বাট স্টিল দ্যার ইজ এ ব্যালেন্স, ওকে। এবং নেটওয়ার্কিংটা অনেক ইম্পর্টেন্ট। ধরেন আপনার একটা নেটওয়ার্ক আছে, ধরেন আপনার একটা সোর্স আছে যে হ্যাঁ আই ক্যান লুক এট দ্যাট, আমি এটা দেখতে পারবো, আমি আমার ওখানে এই রিসোর্সটা আছে। অনেক সময় এটুকু থেমে যাওয়াই ভালো, তাই না? কারণ অনেক প্রসেস আছে, অনেক প্রসিডিউর আছে যেখানে আসলে না নামলে বোঝা যায় না, না নামলে আপনি আপনাকে পুরোপুরি এডুকেট করতে পারবো না। সেক্ষেত্রে এখন এই ডিসকাশন গুলো সম্পূর্ণটাই মিনিংলেস। ধরেন আপনি যদি আমাকে বলেন যে আচ্ছা ভাই একটা ভালো রেসিডেন্সি অ্যাপ্লিকেশনের জন্য একটা ভালো অ্যাপ্লিকেশন কিভাবে রাইট করতে হয়, এটা নিয়ে অনেক লেকচার দেওয়া যেতে পারে, কিন্তু আনলেস আপনি এই প্রসেসটার মধ্যে দিয়ে যান, এটা এখন ডিসকাস করাটা আননেসেসারি। কিন্তু কোশ্চেনটা ইম্পর্টেন্ট, কিন্তু কোশ্চেনটা আর্জেন্ট না। আবার আপনি আমাকে যদি জিজ্ঞেস করেন যে ভাইয়া পার্সোনাল স্টেটমেন্ট ভালো কি করে লিখতে পারবো, আমি তো লিখতে পারি না, কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন, নো ডাউট। কিন্তু এট দ্য সেম টাইম কোশ্চেনটা আর্জেন্টও না, এবং এটা আপনাকে এখন শিখাইয়া এটা আমার খুব একটা আউটকামে চেঞ্জ হবে না, তাই না? তাহলে আমরা একটু চেষ্টা করব যে প্রথম কথা চেষ্টা করবো একটু ব্যালেন্স খুঁজে বের করা। আমি বলবো না যে একেবারে আপনি এরকম একজন হন যে ইউএসএমএল পড়ছো, আমি আপনাকে এই কথা বলি স্টেপ টু সিক হয়ে গেছে এখনো তুমি এটাই জানো না, এরকমের জন্য না হয়। আবার ইউএসএমএল এর খবর নাই, সে সব জানে। পরীক্ষার পড়ালেখার খবর নাই, তার একটা সিস্টেম শেষ হয় নাই, কিন্তু তার ওদিকে মানে ওদিকে ইনফরমেশন, সারা দিন রাত তার খালি ইনফরমেশন কালেক্ট করা, ক্যারিয়ার রিলেটেড ইনফরমেশন কালেক্ট করা, এগুলোতে আছে। তো এগুলো একটা ব্যালেন্সের ব্যাপার। তো যেখানে জিনিসটা ব্যালেন্সের ব্যাপারে, এটা বলাটা খুব টাফ যে আপনি কতটুকু আগাবেন। ঠিক আছে। এটা আসলে আমি কারণ এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট অ্যান্সার হয় না, আমি না করতে পারবো না যে না আপনি এদিকে একেবারে সচেতন হবেন না, আগাবেন না। কিন্তু একটু স্লোলি, একটু গ্র্যাজুয়ালি। এবং না করতেছে না কিন্তু এখন যদি বলি যে শুধু এখন যদি শুধুমাত্র স্টেপ ওয়ানে ফোকাস থাকেন, ক্ষতি হবে কিনা, না ক্ষতি হবে না। ধরেন আপনি এখন অন্য কোনো কিছু চিন্তা করলেন না, শুধুমাত্র স্টেপ ওয়ান পড়লেন,
ক্ষতি হবে কিনা? ক্ষতি হবে না। আমি স্টেপ ওয়ান পড়াই 2017 সাল থেকে, তো যারা প্রিপারেশন নেয় তার মধ্যে খুব অল্প কিছু সংখ্যক মানুষ পরীক্ষা দিতে পারে। এবং মানে অনেক হাইলি ইন্টারেস্টেড, হাইলি ডেডিকেটেড মানুষ আজ পর্যন্ত পরীক্ষা দিতে পারে না। কারণ ইন্টারেস্ট থাকা এক জিনিস, ডেডিকেশন থাকা এক জিনিস, একটা ফোকাস ডিরেকশনে, একটা একটা এরিয়াতে ফোকাস থেকে, মানে আফটার 25 ইয়ার্স অফ এজ কনসিস্টেন্ট প্রোগ্রেস করে একটা কিছু অ্যাকমপ্লিশ করা, ইটস কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস। ইটস সো টাফ। এটা মনে হচ্ছে অনেকের কাছে যে এটা সহজ, এটা পারবো, কিন্তু দিস ইজ টাফ, আমি আপনাকে বলতে পারি। কনসিস্টেন্ট একটা প্রোগ্রেস করা প্রতিদিন, এবং এটা প্রোগ্রেস করার পর একটা সার্টেন গোল ফিনিশ করা, একটা সার্টেন মাইলস্টোন ফিনিশ করা, ইটস সো টাফ। আর মানে একটু একটু চেষ্টা কর, একটু বুঝার চেষ্টা করবেন যে কোন জিনিসগুলো ডিস্ট্রাকশন, কোন জিনিসের ইম্প্যাক্ট কম। ঠিক আছে? এরকম একটা জিনিস হলো স্টাডি পার্টনার। স্টাডি পার্টনার হলো কাইন্ড অফ ম্যাটেরিয়াল। ওকে? খুব বেশি ম্যাটেরিয়াল আমাদের জন্য অনেক সময় হার্মফুল। এটার মধ্যে একটা জিনিস হলো যে স্টাডি পার্টনার। অনেক সময় দেখা যায় কারণ হলো আপনার আমার টাইম হলো ভাই লিমিটেড। ঠিক আছে? আমি যদি প্রতিদিন 10 ঘন্টা করে পড়ি, প্রতিদিন 10 ঘন্টা থিওরিটিক্যালি যদি বলতেছি, ঠিক আছে, প্রতিদিন যদি আমি 10 ঘন্টা করে পড়ি, তাহলে বছরে আমার পক্ষে 3500 ঘন্টা পড়াশোনা করা সম্ভব। ঠিক একইভাবে প্রতিদিন আমি পড়তে বসা, প্রতিদিন তো আমি 10 ঘন্টা করে পড়বো না, তাই না? তার মানে কোনোদিনও আমি 3500 ঘন্টা পড়াশোনা করতে পারবো না। তাহলে আমি যদি আমার সর্বোচ্চ ট্রাই করি, বিশ্বাস করেন আপনি 1500 ঘন্টা পড়তে পারবেন এক বছরে। এই 1500 ঘন্টার মধ্যে কিন্তু কিছু জিনিস আপনাকে বাধ্য হয়ে লস স্বীকার করতে হচ্ছে। যেমন মাসুম ভাইয়ের কাছে পড়াটা এটা একটা ধরনের লস, কারণ শুধুমাত্র মাসুম ভাইয়ের কাছে পড়ে আমি ইউএসএমএল দিতে পারবো না। আমাকে কি ওয়ার্ল্ড করতে হবে, আমাকে ফার্স্ট এড করতে হবে। এখন আপনি ম্যাটেরিয়াল যদি বাড়ান, মাসুম ভাইয়ের লেকচার, নজিবের লেকচার, কাপলানের লেকচার, ইউটিউবের ভিডিও, ঠিক আছে, অমুকের সাথে কথা, তমুকের সাথে কথা, ওই বই সেই বই, ফেসবুক, ওই ভাই ওই আপু, তাইলে তো মনে করেন মানে বুঝতেই পারতেছেন, আপনার কাছে মনে হবে আপনি অনেক প্রোগ্রেস করতেছেন, দ্যাটস গুড, কিন্তু মানে অনেক সময় লাগবে আর কি, 20 বছরও লাগতে পারে, এরকম হয়ে যাবে। এটাকে বলা হয় আসলে রিসোর্স, অনেক সময় কমাইলে হেল্প হয়, অনেক সময় বাড়াইলে হেল্প হয়, একজনের জন্য এক এক রকম। তো এটা একটু মাথায় একটা একটা কোশ্চেন করবেন, যে কোনো নতুন ম্যাটেরিয়াল, সেটা হোক স্টাডি পার্টনার, ইজ অলসো ম্যাটেরিয়াল। কারোর সাথে কথা বলা, ডিসকাস করা অলসো ম্যাটেরিয়াল। একটা কথা মাথায় রাখবেন যে আমি কিন্তু বছরে মাত্র 1500 ঘন্টা পড়াশোনা করব। এই 1500 ঘন্টার মধ্যে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা সবচেয়ে বেশি দরকার, যেটা করলে আমি পরীক্ষা দিতে পারবো, সেটা হলো ইউ ওয়ার্ল্ড করা নিজে নিজে। সেটা হলো নিজে নিজে অ্যাক্টিভ রিডিং করা, আমি আজকে যেগুলো শিখেলাম, থিঙ্ক করা, যেটা আমার মেমোরি বিল্ড করতে হেল্প করবে। আর নিজে নিজে থিঙ্ক করা, আই থিঙ্ক 3 to 4 টাইম ফাস্টার দেন উইথ স্টাডি পার্টনার। অ্যাগেন আমি আমার ইয়ারটাকে কখনোই মানে এস্টাবলিশ করতে চাবো না, কিন্তু স্টাডি পার্টনারের কনসেপ্ট আমি বিভিন্ন কারণে খুব একটা বেশি পছন্দ করি না। খুব একটা বেশি পছন্দ না করার একটা কারণ হলো মানে আমার আসলে এত অফুরন্ত সময় নাই। স্টাডি পার্টনার মেডিকেল স্কুলে থাকতে ঠিক আছে, বা আপনার যদি অফুরন্ত সময় থাকে, সেক্ষেত্রে স্টাডি পার্টনারের কনসেপ্ট ঠিক আছে। আরেকটা দিক থেকে স্টাডি পার্টনারের কনসেপ্ট ঠিক আছে, আমরা একসাথে শুরু করব, কিন্তু উই উইল নট টক টু ইচ আদার। আমি যখনই স্টাডি পার্টনার ইউজ করছি, আমি দুইটা ভাবে স্টাডি পার্টনার ইউজ করছি, ঠিক আছে, সেটা বলে দিই একেবারে খোলসা করে। প্রথম কথা, আমার স্টাডি পার্টনার টিকে নাই। আর আমার একেবারে, আর আমার আমার সাথে স্টাডি পার্টনার হওয়াটা ইজ নট এ গুড আইডিয়া। কারণ আমার ফার্স্ট স্টাডি পার্টনার এখন আমার 3 ছেলের মা। সো ইট ওয়াজ নট এ গুড আইডিয়া। এনিওয়েজ, তো আমার ঠিক আছে, এর জন্য আর কি পরে বাদ দিছি যে না, স্টাডি পার্টনার বানানো যাবে না বেশি। তা যাই হোক, ওটা ফান। তো আমার রুমমেট ছিল আমার স্টাডি পার্টনার, সাথে আমার আর একটা ফ্রেন্ড। স্টাডি পার্টনারের একটা কম্পোনেন্ট ছিল আমি ওদেরকে পড়াবো, এটা হবে স্টাডি পার্টনারের একটা কম্পোনেন্ট। এখানেও কিছু টক্সিক স্টাডি পার্টনার আছে। এই টক্সিক স্টাডি পার্টনার গুলো খালি আপনার সাথে কথা বলাবে, এটা একটু বল দোস্ত, এটা একটু পড়া দোস্ত, এটা একটু ইয়ে কর, ও খালি গিলবে, আপনাকে খালি বলাবে। এট সার্টেন পয়েন্ট আপনি কয়বার বলবেন? ঠিক আছে, আপনার কাছে মনে হচ্ছে এটা ইম্পর্টেন্ট বা এটা হেল্প করতেছে,
কিন্তু আপনি বছরে পড়াশোনা করেন 1500 ঘন্টা, আপনার ইওয়াল না পড়ে আপনি ওর সাথে কথা কইছেন 500 ঘন্টা, তো সমস্যা। কিন্তু পরীক্ষা দিতে পারবেন না, আপনার কাছে মনে হবে আপনি বস, আপনি পারেন, ও আপনার প্রশংসা করবে না, ওই ভাই মাসুম ভাই অনেক ভালো পড়ায়, মাসুম ভাই পারে, বা আপনার ফ্রেন্ড মাসুম পারে। আরে দোস্ত, তুই পরীক্ষা দিলেই পারবি, তুই দেখ না কেন, অমুক বহুত মানুষের পরীক্ষা দিছে, তুই আগে চেয়ে ভালো পারস। এরকম অনেক রসালো কথাবার্তা পাওয়া যায় আর কি স্টাডি পার্টনারের সাথে কাজ করলে, যেগুলো ইভেন্চুয়ালি আমার কিছু দেয় না, ইভেন্চুয়ালি আমার কিছু দিবে না। ঠিক আছে, সো খুব খুব কেয়ারফুল for any kind of study partner, for any kind of new material. It can be new book, it can be new video, it can be anything. Remember, এটা আপনার সময়কে কস্ট করতেছে, এটা আপনার সময়, আপনার সময়কে এফেক্ট করতেছে। ঠিক আছে, কোনো কিছু কিন্তু ফ্রি না, যদিও জিনিসগুলো ফ্রি পাওয়া যাচ্ছে। মনে থাকবে এই আর কি। এই জন্য আমি যেটা বলি সেটা হলো ইউএসএমএল প্রিপারেশনের ক্ষেত্রে, ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আপনাকে হতে হবে মিনিমালিস্ট। আর চেষ্টা করতে হবে, ওই যে বললাম, আপনার সর্বোচ্চ আপনি 3500 ঘন্টা পড়তে পারবেন, আর মিনিমাম কত পড়বেন তাতে কোনো ঠিক ঠিকানা নাই। এটার মধ্যে একটা ব্যালেন্স খুঁজে পারা, এটাকে ম্যাক্সিমাইজ করা, ট্রাই করা, যে কত বেশি সময় আমি ইনভেস্ট করতে পারি। কত বেশি সময় ইনভেস্ট করতে পারবো এটা ডিপেন্ড করবে আমি কত আনপ্রিপেয়ার্ড অবস্থায় পড়াশোনা করতে পারি। একটু গোসলটা করেই পড়তে বসি, না এখন পড়ি তো বসি, মাত্র তো ভাত খেলাম, এখন কি পড়বো, না ভাত খেয়ে এখন পড়বো, এরকম। কত বেশি আনপ্রিপেয়ার্ড অবস্থায় আমি পড়তে পারি, গাড়িতে বসে আছি পড়তে পারি কিনা, ট্রেনে বসে আছি পড়তে পারি কিনা, ঘুমাইতে চলে গেছি ড্রাউজি লাগতেছে তবু একটু বইটা খুলতে পারি কিনা। যত বেশি আনপ্রিপেয়ার্ড অবস্থা আমি পড়তে পারবো, তত বেশি সময় আমি এটার মধ্যে ইনভেস্ট করতে পারবো। যত বেশি কথা কম বলবো, তত বেশি সময় আমি ইনভেস্ট করতে পারবো। যেটা বলতে চাইছিলাম, দুইটা কারণে স্টাডি পার্টনার হেল্পফুল। লিমিটেড আকারে যদি আপনি তাকে কিছু জিনিস বলবেন, বাট অ্যাগেন কেয়ারফুল, দেয়ার আর সো মেনি টক্সিক স্টাডি পার্টনার, যাদেরকে অনেক কথা বলতে হয়, হেল্পফুল না। যদি একবার দুইবার বলা যায়, হ্যাঁ শেষ, বইলে আর কোনো কথা বলবো না, ফাইন। স্টাডি পার্টনারের মধ্যে আরেকটা ব্যাপার হলো, যেহেতু এটা একটা পার্টনার, এটা একটা রিলেশনশিপের ব্যাপার চলে আসে। অ্যাগেন, যে কোনো রিলেশনশিপ, ইট হ্যাজ সাম ওন টক্সিসিটি, রেসপন্সিবিলিটি অ্যান্ড এনার্জি। জানি না আমি, মানে আপনি কিরকম মানুষ, কিন্তু এটা টাফ। কি কারণে আমি একটা নতুন চ্যালেঞ্জ নিব? এখন স্টাডি পার্টনার, দোস্ত আমি কালকে পড়তে পারবো না, তুইও পড়িস না। তারপরে তুই একটু ক, এটা মানে বুঝায় ক, আবার ক, আবার ক। এখন না কইলে আবার সে মাইন্ড করে। আমি এবার পড়ার পরে চিন্তা করি যে ওই শালায় মাইন্ড করলো কিনা, মাইন্ড খাইলো কিনা, ওরে আমি এটা কইলাম। স্টাডি, বোঝেন না, অনেক মতামত এক্সচেঞ্জ হয়। মতামত এক্সচেঞ্জ করতে করতে হঠাৎ করে বাইরে গেল আমার স্টাডি পার্টনার করে আওয়ামী লীগ সাপোর্ট, এখন তো আর নিতেই পারতেছি না, বুঝছেন? সো দেয়ার আর সাম ইমোশনাল চ্যালেঞ্জেস অলসো। অ্যাগেন ইট ডিপেন্ডস আপনি কিরকম। এগুলো এগুলো মাথায় রাখা আর কি, মানে ভাই আমার একটা স্টাডি পার্টনার লাগবে বলে ফেসবুকে পোস্ট দেওয়া, এবার সত্যিকার একটা স্টাডি পার্টনার নিয়ে সামনে আগানো কিন্তু মানে ঝামেলা আছে ভাই। এটা নতুন রিলেশনশিপ, মানুষের আশেপাশে যত বেশি থাকবেন তত বেশি কেওয়াজ বাড়বে, মানুষ কঠিন জিনিস। ঠিক আছে, এগুলো তো গেলই। তা যাই হোক, আরেকটা স্টাডি পার্টনার যেভাবে কাজে দেয় সেটা হলো, একটা হলো আপনি তারে পড়াবেন কিন্তু খুব লিমিটেড, খুব লিমিটেড ইমোশনাল কানেকশন, খুব লিমিটেড এক্সপেকটেশন। প্রথম থেকেই এক্সপেকটেশন সেট করে দেওয়া আছে, তুমি আমার স্টাডি পার্টনার হয়েছে তাতে কি হয়েছে, এই পর্যন্ত আমাদের গোল কিন্তু এইটাই। তারপরে কথা হলো যে গল্প যেন না ঢুকে আর কি, মেনটেনেন্সে অনেক কথা আছে। যাক, 2 নাম্বার স্টাডি পার্টনার যেটা হেল্পফুল সেটা হলো, প্রথমেই গোল সেট করা, উইল নট টক টু ইচ আদার অ্যাট অল পড়াশোনার সময়। এবং আমরা প্রতিদিন একটা আমি পড়তে বসবো, মানে রুটিনটা যেন ফিক্স থাকে। কমিটমেন্ট, অর্থাৎ একজন আরেকজনের প্রতি কমিটেড থাকা। তার সাথে বললাম ঠিক আছে, আমরা ভার্চুয়াল যে আমাদের লাইব্রেরি, আমরা একটা ভার্চুয়াল লাইব্রেরি টাইপের করবো জুমে। আমরা জাস্ট দুইজনই মিটিং এ জয়েন করবো, বাট উইল নট টক টু ইচ আদার। ক্যামেরা অন থাকলে মনে হবে হ্যাঁ সেও পড়তেছে আমিও পড়তেছি, এভাবে আমরা একটা এর মধ্যে থাকবো। কিন্তু আমরা একদম লিমিটেড কথা বলবো, 1 ঘন্টা করার পরের কথা, পড়ার পরে কথা বলবো। ঠিক আছে, এটা করতে পারে। তো এটা করলে যেটা হয়, কথা লিমিটেড করলে ইমোশনাল কানেকশন লিমিটেড, আদার জিনিসগুলো লিমিটেড হয়ে যায়। কথা লিমিট করাটা খুব ইম্পর্টেন্ট। এই 2 নাম্বার স্টাডি পার্টনারের এই জিনিসটাও অনেক সময় হেল্প করে, কিন্তু মেক শিওর করতে হবে ফ্রেন্ড হয়ে যাওয়া যাবে না খুব বেশি। কিন্তু এটা হয় আমরা, ঠিক আছে, আমরা মানে খুব সহজে মানুষের প্রেমে পড়ে যাই, মানুষের সাথে ফ্রেন্ডশিপ হয়ে যায়।
পরে আর কি মানে আহ আবদার চলে আসে। পরে অনেক কিছু হয় আর কি। যাই হোক, স্টাডি পার্টনার ইউজ করা দুইটা উপায় বললাম। এক, মানে প্রথম সবকিছু লিমিট করা হলো একটা, মানে প্রথম গোল এটাই হলো এক কথা। তাহলে নাম্বার অফ স্টাডি পার্টনার অবশ্যই কম থাকতে হবে। আমি এরকম মানুষ দেখছি তার অনেকগুলো স্টাডি পার্টনার, আরে কি সমস্যা তার? এটা করা যাবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, খুব বেশি কথা বলা যাবে না। ওরা পড়ে না, ওরা খালি কথা কয়। ওরা খালি এরে পড়ায়, ও ওরে পড়ায়, ও ওরে পড়া শোনায়, ও তারে পড়া শোনায়। না, এগুলো একটা কমপ্লিট টাইম ওয়েস্ট। নিজে নিজে পড়লে অনেক তাড়াতাড়ি আগানো যাবে। আই আই গেট ইট। নিজে নিজে পড়াটা অনেক সময় কষ্টের, কিন্তু বলাটা কষ্টের না। আই গেট ইট। কিন্তু আপনি কিন্তু এট দ্য সেম টাইম আপনি মনে হয় কমফোর্ট জোনে চলে যাচ্ছেন। জিনিসটা জিনিসটা ইফেক্টিভ কিনা কোনো সন্দেহ নেই আমার জন্য ইফেক্টিভ হওয়ার। কিন্তু আপনাকে 1500 ঘন্টায় অনেক বেশি মাইল যেতে হবে, সেই মাইলটাকে এভাবে যাওয়া সম্ভব কিনা, এইটা হলো কোশ্চেন। আমি জানি না আমি আমার কনসার্নটা কি সবার কাছে ক্লিয়ার করতে পারছি কিনা স্টাডি পার্টনার থাকার। আপনি যদি বলেন যে হ্যাঁ, আমি যখন একলা একলা পড়ি আমার ভালো লাগে না, মনোযোগ থাকে না, কিন্তু আমি যখন তার সাথে ডিসকাস করি আমার কাছে ভালো লাগে, মনে হয় যেটা ইফেক্টিভ। কিন্তু আমার কোশ্চেন ওইটা ছিল না। আমার কোশ্চেন হলো, আমার যতটুকু সময় আমি পড়ি, 6 ঘন্টায় আমি একা পড়লে কতটুকু অ্যাচিভ করা সম্ভব ছিল, আমি কি ডিসকাস করে সেটা কমে যাচ্ছে না? আমার কাছে মনে হয় কমে যায়। যদি আপনার কাছে মনে হয় যে না, আপনার কাছে কমে না, আপনার কাছে মনে হয় একা পড়লে কম পড়া হয়, কথা বললে বেশি পড়া হয়, গো ফর ইট। ঠিক আছে, এরকম আর কি। কিন্তু অ্যাগেন, চেষ্টা করতে হবে সবকিছু লিমিটেড রাখার, কি ওই আদার ডিসকাশন কমানো, চেষ্টা করতে হবে স্টাডি পার্টনারের সাথে কথার স্পিডটা বাড়ানো, সামহাও স্পিড বাড়ানো, ইফেক্ট বাড়ানো, এই আর কি। আচ্ছা, সামনে গাই। ব্রেন স্টেমের ভেন্ট্রাল ভিউ। ব্রেন স্টেমের ভেন্ট্রাল ভেন্ট্রাল ভিউটা দেওয়ার কারণ হলো ক্রেনিয়াল নার্ভ গুলো। ক্রেনিয়াল নার্ভের অ্যাটাচমেন্ট গুলো ইম্পর্টেন্ট। কোন ক্রেনিয়াল নার্ভ কোথায় অ্যাটাচড, কোন ক্রেনিয়াল নার্ভ ব্রেন স্টেমের কোন পোর্শনের সাথে অ্যাটাচড, এটা দিয়ে পরবর্তীতে আমরা যে কাজটা করব, এটা দিয়ে আমরা পরবর্তীতে কি কাজ করব বলেন তো? এটা দিয়ে আমরা পরবর্তীতে হলো লোকালাইজ করব যে ব্রেন স্টেমের কোথায় লেশন হয়েছে। ইউটিউবে আমার ভিডিও আছে, দেখেন একটা। অল্প একটু সময়ের মধ্যে পটাশ করে বলে ফেলতে পারবেন ব্রেন স্টেমের কোথায় লেশন হয়েছে। ব্রেন স্টেমের ডর্সাল ভিউ থেকে সাধারণত প্রশ্ন আসবে না, সুপিরিয়র কলিকুলাস কই আছে, ইনফিরিয়র কলিকুলাস কই আছে জানা থাকা একটু ভালো। তাদের ফাংশন গুলো কি, থার্ড ভেন্ট্রিকলের সাথে পিনিয়াল গ্ল্যান্ডের সম্পর্ক কি, সেরেব্রাল অ্যাকুইডাক্টের সাথে পিনিয়াল গ্ল্যান্ডের সম্পর্ক কি, একটু জানার জন্য একটু ডর্সাল সাইডটা দেখা যেতে পারে। কিন্তু ফোর্থ ভেন্ট্রিকলে যে ফ্লোরের বাউন্ডারিটা এখানে দেখা যাচ্ছে, ফ্লোরের কন্টেন্ট গুলো যে দেখা যাচ্ছে, এগুলো লাগবে না। এখান থেকে লাগবে পিনিয়াল গ্ল্যান্ড কি, তার ফাংশন কি, সুপিরিয়র কলিকুলে কি, তার ফাংশন কি, ইনফিরিয়র কলিকুলের ফাংশন লাগবে না। এবং এটা এরা থাকতেছে কোথায়, সুপিরিয়র কলিকুল ইনফিরিয়র কলিকুলাই থাকতেছে ব্রেন স্টেমের কোন পোর্শনে। আর উপরের এটা থেকে পড়বেন সেটা হলো কি কি ক্রেনিয়াল নার্ভ আছে, কোন ক্রেনিয়াল নার্ভ গুলো কোন পজিশনে লোকেটেড। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো পন্স থেকে এখানে নিচে যেগুলো আছে এগুলো লোকালাইজ করতে বলবে, যে বলো এটা কোন ক্রেনিয়াল নার্ভ। এটা পরীক্ষার ছবি সহকারে আসবে। এটা আমি শিখাই দিছি কিভাবে পড়তে হয়, কিভাবে লোকালাইজ করতে হয়। ঠিক আছে, এটা পরীক্ষায় আসবে, মানে মাস পরীক্ষা না আসলে টাকা ফেরত। ক্রেনিয়াল নার্ভের নিউক্লিয়াই গুলো যদি একটু পড়ি তাহলে আমাকে ওই যে অ্যাগেন ব্রেন স্টেম লেশন আইডেন্টিফাই করাটা সহজ হবে, কিন্তু খুব বেশি হাইলি টেস্টেড না এটা। ঠিক আছে, নিউক্লিয়াসের লোকেশন দেখে আমরা বুঝতে পারবো যে কোনটা কোথায় আছে। আচ্ছা, অনেক সময় আরেকটা লোকেশন থাকলে যেটা সুবিধা, অনেক সময় পরীক্ষাতে এরকম ছবি দিয়ে পরীক্ষা আইডেন্টিফিকেশন আছে, সেটা আমরা আইডেন্টিফাই করতে পারবো। তো আইডেন্টিফিকেশন গুলো আপনারা সবাই পারবেন অটোমেটিক। সাবস্টেন্সিয়া নিগ্রা কোথায় আছে, ক্রস সেরিব্রি কোথায় আছে, পাশে ব্র্যাকেটে লিখে রাখবেন ক্রস সেরিব্রি দিয়ে কি ক্রস করে, মিডিয়াল লেমনিসকাস দিয়ে কোন ট্র্যাক্ট ক্রস করে, থার্ড নার্ভের নিউক্লিয়াস কোথায়, সেরেব্রাল অ্যাকুইডাক্ট কোথায়, সুপিরিয়র কলিকুলাস কোথায়, আইডেন্টিফাই করবেন, চিনে রাখবেন। মিডিয়াল লঙ্গিচুডিনাল ফ্যাসিকুলাস কোন ট্র্যাক্ট কে নিয়ে যায়, ফোর্থ ভেন্ট্রিকল কোথায় আছে, বাকি নিউক্লিয়াস মিডিয়াল লেমনিসকাস কোথায় আছে একটু আইডেন্টিফাই করা, কর্টিকোস্পিনাল ট্র্যাক্টটা কোন এরিয়াতে, এই ক্রস সেকশনের কোন এরিয়াতে আছে। তারপরে কথা হলো মেডুলা। মেডুলার মধ্যে অলিভেরি নিউক্লিয়াস দেখে আপনি বুঝবেন এটা হলো মেডুলার এই পোর্শনটা বলতেছে। ঠিক আছে, লোয়ার পোর্শনটা বলতেছে। এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব একটা বেশি নাই। ক্রেনিয়াল নার্ভ গুলো, ক্রেনিয়াল নার্ভ গুলো কোনটা কোন ছিদ্র দিয়ে বেরোচ্ছে,
একটা প্রশ্নের গ্যারান্টি এখান থেকে দেওয়া যায়, ঠিক আছে? একটা প্রশ্নের গ্যারান্টি এখান থেকে দেওয়া যায়, এটা পড়ানোর একটা সুন্দর সিস্টেম আমি বলে দিছিলাম আপনাদেরকে। প্রথমে আইডেন্টিফাই করবেন অলরেডি আপনি কি কি জানেন, তারপরে একটা একটা করে অ্যাড করবেন, তারপরে চিন্তা করবেন যে কোনটা বেশি বেশি ভুলে যান, সেটা অ্যাড করবেন। দুইটা আর্টারি এখানে অ্যাড করতে হবে, একটা আর্টারির নাম হলো মিডল মেনিঞ্জিয়াল আর্টারি, আর একটা আর্টারি হলো ক্যারোটিড আর্টারি। ক্যারোটিড আর্টারি কোন দিক দিয়ে যায়, মিডল মেনিঞ্জিয়াল আর্টারি কোন দিক দিয়ে যায়, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। অফথ্যালমিক আর্টারিটা খুব বেশি ইম্পর্টেন্ট না। আর ভার্টিব্রাল আর্টারি ওদিক দিয়ে আসে, এটা আপনারা সবাই জানেন, এটা ভুল করার কথা না। ক্রেনিয়াল নার্ভ এবং আর্টারি, কোন ক্রেনিয়াল নার্ভের সাথে কোন আর্টারির সম্পর্ক আছে, কোন এরিয়াতে কে আছে, এগেন এখানে আবার ভাগ করে দিছে। মিড মিড ব্রেনের সাথে কে কে আছে, পন্সের সাথে কে কে আছে, মেডুলার সাথে কে কে আছে, এটা সবগুলো আলাদা করে দেওয়া, ঠিক আছে? এগুলো আমরা আবার আলাদা করে পড়বো, কোনো সমস্যা নেই। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারির সাথে কোন নার্ভ, এটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ক্রেনিয়াল নার্ভগুলোর ফাংশন গুলো আমরা পড়ার চেষ্টা করব, ঠিক আছে? এই ফাংশন গুলো পড়তে হবে কেন? আমরা বলেছিলাম ব্রেন স্টেমের লেসন যখন আমরা পড়ি, তখন ইপসিল্যাটারাল যেখানে লেসন, সেই ইপসিল্যাটারাল ক্রেনিয়াল নার্ভ ফাইন্ডিং, কন্ট্রাল্যাটারাল ট্র্যাক্ট ফাইন্ডিং। তাহলে যে বলতেছি যে ইপসিল্যাটারাল ক্রেনিয়াল নার্ভ ফাইন্ডিং, সেই ক্রেনিয়াল নার্ভের ফাংশনই যদি আমি না বুঝি, তাহলে সে ফাংশনটা নাই হয়ে গেছে সেটা আমি বুঝবো কি করে? এই জন্য প্রতিটা পড়তে হবে। অলফ্যাক্টরিটা, অলফ্যাক্টরি গ্রুভ ম্যানিনজিওমা এবং ফ্রন্টাল লোবের এরিয়াতে টিউমার, এইসব ইয়া থেকে একবার প্রশ্ন আসবে, শেষ। অপটিক নার্ভ কি কাজ করে আমরা সবাই জানি, কোন ফোরামেন দিয়ে যায়, মুখস্থ রাখতে হবে। অপটিকটাও খুব বেশি এখান থেকে পড়া লাগবে না, এই কারণে কারণ আমরা ভিজুয়াল পাথওয়েটা আলাদা করে পড়বো। আপনার মেইন পড়াটা শুরু হবে এখানে অকুলোমোটর নার্ভ দিয়ে। অকুলোমোটরের নার্ভের মধ্যে কোন কোন কাজটা প্যারাসিম্পেথেটিক, কোনটা কোনটা মোটর। তারপরে কথা হলো ট্রক্লিয়া, ট্রাইজেমিনালের সেন্সরি কম্পোনেন্ট কি কি আছে, মোটর কম্পোনেন্ট কি কি আছে। যখন একই সাথে পড়বেন, পড়ার সাথে সাথে চেষ্টা করবেন লেসন গুলো হলে কি হবে একটু চিন্তা করা। আপনাকে কারেক্ট হওয়া লাগবে না, আপনি চিন্তা করেন তাহলেই হবে। অ্যাবডুসেন্স নার্ভের কাজ কি, ফেশিয়াল নার্ভের কাজ কি, অ্যাবডুসেন্স নার্ভ লেসন কোথায় পাবো, কখন পাবো, ফাইন্ডিংস কি পাবো, ভেস্টিবুলো ককলিয়ার নার্ভের ফাংশন কি, গ্লসোফেরেঞ্জিয়াল নার্ভের ফাংশন কি। যখন এই নার্ভ গুলো পড়বেন একটু চিন্তা করবেন যে কোনটা কোথায় অ্যাটাচড। স্পেশালি যখন লোয়ার নার্ভ গুলো পড়ার চেষ্টা করবেন, একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করব, একটু কম কি করব, একটু মানে ইমাজিন করার চেষ্টা করবো যে আচ্ছা এই নার্ভ গুলোর জন্য কোথায় কোথায় অ্যাটাচড, একটু মনে করার চেষ্টা করি, ঠিক আছে? ক্রেনিয়াল নার্ভ রিফ্লেক্সের মধ্যে থেকে কাফ রিফ্লেক্স, গ্যাগ রিফ্লেক্স, জর্জ আর্ক, এই তিনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সবগুলো আসলে ইম্পর্টেন্ট, ঠিক আছে? কোনটা এফারেন্ট কোনটা ইফারেন্ট তখনই আপনি বুঝবেন যখন রিফ্লেক্সটা কি, রিফ্লেক্সটা কিভাবে চেক করা হয়, কি স্টিমুলাস দেয়া হয় এবং কি ইফেক্ট পাওয়া যায়, এইটা যে মানুষটা বুঝে ফেলে, তার জন্য এফারেন্ট ইফারেন্ট বোঝাটা কঠিন হয় না। তাহলে অ্যাকোমোডেশন জিনিসটা কি, যখন আমি কোনো কিছু কাছের কোনো কিছু দেখতে পারি, কাছের কোনো জিনিস দেখতে হলে কি করতে হয়? তাহলে কাছে একটা জিনিস আসছে, দেখবে ফার্স্টে অপটিক নার্ভ, তারপরে পিপলটাকে কনসেন্ট্রেট করবে, আইটাকে ক্লোজ নিয়ে আসবে, এভাবে চিন্তা করে করে সামনে আগাবেন। কর্নিয়াল রিফ্লেক্স মানেটা কি? কর্নিয়াল রিফ্লেক্স মানে হলো চোখের মধ্যে যদি কোনো ময়লা পড়ে, আমরা একটু ব্লিঙ্ক করি না তাড়াতাড়ি, চোখ বন্ধ করে ফেলি না টাইট করে, এটা। তাহলে ওকে, তাহলে প্রথমে আমাকে এটার একটা টাচ সেন্সেশন ক্যারি করে নিয়ে যাবে চোখের এখান থেকে, কোন নার্ভ। তারপরে এসে আমাদের স্ফিংক্টার পিপিলি মাসেল গুলোকে কনস্ট্রিকশন করাবে, কোন নার্ভ। কাফ রিফ্লেক্স ইরিটেট হচ্ছে ধরেন ট্রাকিয়াতে, কাশি দিচ্ছি, কোন নার্ভ। গ্যাগ রিফ্লেক্স, গলার মধ্যে আঙ্গুল দিলাম বমি করে ফেলার জন্য, গ্যাগ রিফ্লেক্স। জ জার্ক, এখান থেকে প্রোপ্রাইসেপশন ক্যারি সেন্সেশন ক্যারি করে নিয়ে যাবে, আবার এসে মোটর কম্পোনেন্ট হিসেবে মাসেল কন্ট্রাকশন করবে, কোন নার্ভ। ল্যাক্রিমেশন, চোখের মধ্যে কোনো ময়লা পড়লো, এখন এটাকে পানি দিয়ে ফ্লাশ করে আমি এটাকে ডাইলুট করে দিতে যাচ্ছি, তাহলে প্রথমে কিছু একটা পড়লো, ইরিটেশন, এই সেন্সেশনটা ক্যারি করে নিয়ে যাবে কে, কাইন্ড অফ টাচ সেন্সেশন। পরবর্তীতে আমি কি করব, গ্ল্যান্ডুলার সিক্রেশন দিয়ে সেটাকে ফ্লাশ করব, সেটাকে। পিপিলারি মানে কি, সেটা হলো এক্সট্রিম লাইট, এক্সট্রিম লাইট যখন হলো, তাহলে এখন আমি পিপিলটাকে কনস্ট্রিক্ট করতে যাচ্ছি,
সেই কোন নার্ভ দিয়ে কনস্ট্রিক্ট করবো, কোন মাসেলকে কনস্ট্রিক্ট করবো, এবং এটা কি মোটর নাকি এটা প্যারাসিম্পেথেটিক। তারপরে যেটা পড়বে সেটা হলো মাসেলস অফ ম্যাস্টিকেশন কে কে আছে। আজকে আমরা এই পর্যন্ত থেকে যাচ্ছি, থেমে যাচ্ছি, কালকে আমরা এর পরে থেকে শুরু করবো ইনশাল্লাহ। ওকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।